আমরা লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম আমরা এথিক্যাল হ্যাকিংটা আমরা স্টার্ট করেছিলাম। আমরা ইনফরমেশন অ্যাসুরেন্স পর্যন্ত আমরা পড়েছি। ঠিক আছে, ইউনিট 3তে আমরা ইনফরমেশন অ্যাসুরেন্স পর্যন্ত আমরা পড়েছি। আজকে থ্রেট মডেলিং, এন্টারপ্রাইজ ইনফরমেশন সিকিউরিটি আর্কিটেকচার একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটা একটু দেখতে হবে। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং। আজকে মেনলি আমরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, পেনিট্রেশন টেস্টিং আর থ্রেট মডেলিং, আমরা প্রথমে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট বা পেনিট্রেশন টেস্টিং দিয়ে ফার্স্ট আমরা শুরু করব। তারপর আস্তে আস্তে থ্রেট মডেলিংয়ে যাব, আর লাস্টে গিয়ে আমরা এন্টারপ্রাইজ ইনফরমেশন সিকিউরিটি আর্কিটেকচারের দরকার কেন, বা কেন রিকোয়ারমেন্ট কেন, বা এর একটা ছোট্ট যদি একটা ডায়াগ্রাম দেখতে পারি, মানে ব্লক ডায়াগ্রাম, তাহলে সেটা আমরা এখানে দেখার চেষ্টা করবো বা ডিসকাশন করব। তো ফার্স্টে থ্রেট মডেলিং নিয়ে দু একটা কথা আমরা ফার্স্টে ডিসকাশন করি। চলো, থ্রেট অলরেডি আমরা পড়েছি, আমাদের আগে ছিল থ্রেটস অ্যান্ড অ্যাটাক ভেক্টরস। তো থ্রেট কিন্তু আমরা অলরেডি পড়েছি। চলো ফার্স্ট আমরা থ্রেট মডেলিং নিয়ে দু একটা কথা বলি। খুব বেশি ডিটেলসে যাবো না থ্রেট মডেলিং নিয়ে, পারপাসটা জানার জাস্ট চেষ্টা করবো আর কি, অবজেক্টিভটা জানার চেষ্টা করবো। তো সেটাই হচ্ছে থ্রেট মডেলিং। চলো, তো আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? এবার দেখো তো আমার বোর্ড ওয়ার্কটা সবাই দেখতে পাচ্ছ কিনা, আমার বোর্ডটা সবাই দেখতে পাচ্ছ কিনা? বেশ বেশ, ফার্স্টে আমাকে আমাদের টপিকটা যেটা দিয়ে শুরু করবো আমরা, সেটা হচ্ছে থ্রেট মডেলিং। তো থ্রেট নিয়ে কয়েকটা কথা আমাকে বলো। আহ, অঙ্কন, আমাকে থ্রেট মানে আগের দিন আমরা কি পড়েছিলাম আমাকে একটু বলো। থ্রেট মানে আমরা কি বলেছিলাম, থ্রেট, ডিফারেন্ট টাইপস অফ থ্রেট, থ্রেট নিয়ে অনেক কিছু ডিসকাশন করেছি। তো থ্রেটটা না বুঝলে তো থ্রেট মডেলিং বুঝবো না। তো থ্রেটটা কি আগে আমাকে একটু বলো। কি ভুলে গেছি অঙ্কন? ভুলে গেছি। আকাশ, থ্রেট। হুম। আচ্ছা আচ্ছা, কিছুটা বলেছে, ও কিছুটা বলেছে, যেটা বলেছে ও ঠিকই বলেছে। বেশ, আহ, চলো আমরা শুরু করি। আমি এটা ভাবছিলাম একটা স্টোরি বলবো। স্টোরি দিয়ে তোমাকে থ্রেট মডেলিংটা বলার চেষ্টা করব। চলো, থ্রেট মডেলিংটা আমরা যেটা রিলেট করবে আমাদের থ্রেট মডেলিং এর সাথে, আমার স্টোরিটা দিয়ে আমরা স্টার্ট করি। স্টোরিটার টাইটেলটা হচ্ছে যে প্রোটেক্টিং প্রোটেক্টিং আজকে আজকে মৈত্রীকে আমি বলেছিলাম আমি ক্লাসটা করার জন্য, মৈত্রী জয়েন করেছে। যাই হোক মৈত্রী, তুমি আগের ক্লাসগুলো একটু, ক্লাসরুমে যদি লিঙ্ক না থাকে আমার কাছে, ক্লাসরুমের লিঙ্কটা তুমি নিয়ে নেবে, তুমি আগের ক্লাসগুলো একটু দেখা স্টার্ট করবে। ওকে, তো প্রোটেক্টিং রিয়াজ অনলাইন ক্লাসরুম, এটা হচ্ছে আমাদের স্টোরিটা। আমরা থ্রেট মডেলিং কিন্তু আমরা পড়তে চাইছি। ওকে, থ্রেট মডেলিং আমরা পড়তে চাইছি। তো থ্রেট মানে আমরা সবাই আমরা জানি, থ্রেট বেসিক্যালি আমাদের, তো থ্রেট তো আমাদের ভালো করে না, আমাদের খারাপ করে, আমাদের সিস্টেমের খারাপ করে। থ্রেট তো ভালো জিনিস নয়। তো প্রবলেমটা হচ্ছে, আমার কাছে এই স্টোরিটার একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা ফার্স্টে বলবো, তারপরে তার
তার থেকে স্টোরিটা আমি কন্টিনিউ করব। তো এটা হচ্ছে আমার সিন 1। স্টোরির যেমন সিন থাকে, যেমন আমাদের ভিডিওর যেমন সিন থাকে বা কোনো মুভির যেমন সিন থাকে, সেরকম সিন 1। আমি গল্পটা কিন্তু কিছু লিখবো না, আমি জাস্ট বলবো। তো রিয়া ধরে নাও একটা বিটেক স্টুডেন্ট, যে হয়তো প্রতিদিন তোমাদের মতন, যেমন হয়তো মৈত্রী, অঙ্কন, আকাশ, তোমরা ধরো সবাই এটা করে বিটেক স্টুডেন্ট, যে হয়তো অনলাইন ক্লাস তোমরা হয়তো ডেলি হয়তো অনলাইন ক্লাস আমার অ্যাটেন্ড করো, আগে করেছো, এখন তো ক্লাস কম। তো একদিন রিয়ার কোনো একটা বন্ধু তাকে মানে ওয়ার্ন করলো যে, রিয়া, আই থিঙ্ক সামওয়ান হ্যাক ইনটু আওয়ার ক্লাস গ্রুপ অ্যান্ড সেন্ডিং দ্য ফেক লিঙ্কস। রিয়া অরিড হয়ে গেল। তখন সে বলছে যে, যদি আমাদের ছোট্ট একটা ক্লাসরুম সিস্টেমে যদি এরকম হয়, তাহলে যদি এই ঘটনাটা যদি হয়তো একটা কোনো বড় অর্গানাইজেশনে ঘটে, তাহলে কি হবে? একটা সিম্পল ক্লাস গ্রুপে হয়তো কোনো একজন হ্যাক হয়েছে ক্লাসরুমটা বা ক্লাস গ্রুপটা দিয়ে, হয়তো কেউ একটা ফেক লিঙ্ক পাঠাচ্ছে, হতেই পারে, এরকম হয় বেসিক্যালি। তো সে তখন ভাবছে, যদি আমাদের ছোট্ট একটা ক্লাসরুমে যদি এরকম হয়, তাহলে যদি একটা বড় কোনো অর্গানাইজেশনে এরকম হয়, তাহলে কি হবে? সে তখন ইমাজিন করছে। তখন তার টিচার তাকে বলছে যে, অরিড হওয়ার কিছু নেই রিয়া, আমাদেরকে ভালো করে লার্ন করতে হবে যে কিভাবে আমরা আমাদেরকে কিভাবে আমরা প্রোটেক্ট করে রাখবো। তো আমাদেরকে কিভাবে প্রোটেক্ট করে রাখবো, তা আমাদেরকে আমরা যেভাবে প্রোটেক্ট করে রাখবো, তার জন্য আমাদেরকে একটা থ্রেট মডেলিং করতে হবে। থ্রেট আসবেই, তুমি যাই কাজ করো না কেন, তুমি যে কোনো সিস্টেম ডেভেলপ করো না কেন, তোমার কোনো অর্গানাইজেশন থাক না কেন, থ্রেট কিন্তু সবসময় থ্রেট দ্বারা কিন্তু অ্যাটাক হওয়ার চান্সেস থাকবেই। তাহলে আমাদেরকে ওই থ্রেট থেকে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। তো কিভাবে আমরা থ্রেট থেকে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি, তার জন্য আমাদেরকে যার থ্রু দিয়ে আমরা প্রোটেকশনটা নিতে পারবো আমাদের উপরে, সো তাকেই বলছি আমরা থ্রেট মডেলিং। তাহলে এবার থ্রেট মডেলিংটা এবার তার টিচার রিয়াকে বোঝাচ্ছে বা রিয়াকে এক্সপ্লেন করছে। এটা হচ্ছে সিন নাম্বার 1। এবার সিন নাম্বার টুতে এবার টিচার কিন্তু রিয়াকে বোঝাচ্ছে যে থ্রেট মডেলিং বলতে কি বোঝায়। সিন নাম্বার 2টা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং থ্রেট মডেলিং। আন্ডারস্ট্যান্ডিং থ্রেট মডেলিং। আর প্রথম সিন নাম্বার 1-এ যেটা হয়েছিল সেটা হচ্ছে প্রবলেমটা, দা প্রবলেম। আমি ফার্স্টই বলেছিলাম কি প্রবলেম হচ্ছে, তার ক্লাসরুমে কেউ ফেক লিঙ্ক পাঠাচ্ছে, এটা হচ্ছে প্রবলেম একটা। এবার সিন নাম্বার 2তে এবার তার টিচার তাকে শেখাচ্ছে বা তাকে এক্সপ্লেন করছে। তো থ্রেট মডেলিং তাকে বলছে যে থ্রেট মডেলিং মানে হচ্ছে যে, ধরে নাও তুমি চিন্তা করো, রিয়াকে বলছে তুমি চিন্তা করো যে একটা হ্যাকার, সে যখন হ্যাকিং এর যখন অ্যাটাকটা নেয়, তার আগে সে কি অবস্থায় থাকে। একটা হ্যাকার হ্যাক করবার আগে বা কোনো অ্যাটাক করবার আগে সে কি করছে। কারণ আমরা এখন তাকে মানে আমরা এখন চিন্তা ভাবনা করছি যে থ্রেট মডেলিংটা মানেই হচ্ছে যে থিঙ্কিং লাইক আ হ্যাকার বিফোর আ হ্যাকার অ্যাটাক। মানে আমাদেরকে আগে থেকে কোন হ্যাকার কোনটাকে হ্যাক করতে পারে, আগে থেকে কিন্তু আমাকে সেটাকে ফাইন্ড করে ফেলতে হবে, চেষ্টা করতে হবে সেটাকে ফাইন্ড করার, যে আমাদের সাথে কি মানে কি উল্টোপাল্টা কাজ হবে। তো যদি আমরা কোন হ্যাকার আমাদেরকে হ্যাক করতে চাইছি বা আমাদের সিস্টেমকে হ্যাক করতে চাইছে, কি ধরনের সে অ্যাটাক পারফর্ম করবে, সেটাকে যদি আমরা আগে থেকে যদি আমরা ফিক্স করে ফেলতে পারি ইন অ্যাডভান্স, তো সেটাই হচ্ছে থ্রেট মডেলিং। তার মানে এটাকে সে কম্পেয়ার করছে যে, ধরে নাও যে তুমি তোমার বাড়িটাকে হয়তো তুমি লক করে এসছো, কারণ তোমার বাড়ির মধ্যে ধরো না মানি আছে, ডকুমেন্ট আছে, বা তোমার ডিফারেন্ট আইডেন্টিটি আছে, তো যেগুলো কিনা ভ্যালুয়েবল, অর্নামেন্টস আছে, সেগুলো তোমার মানে ভ্যালুয়েবল অবশ্যই। তো তুমি কি চাইবে যে তোমার
যে থিভস গুলো, চোরগুলো, তারা একটু ওই ডোর দিয়ে ঢুকবে বা উইন্ডো দিয়ে ঢুকবে, তখন তুমি কি করলে? তখন তুমি ধরো হয়তো একটা লক ইনস্টল করলে বা কোনো অ্যালার্ম রাখলে বা কোনো ক্যামেরা রাখলে সেটাকে প্রোটেক্ট করার জন্য। তো এই সমস্তগুলো মানে তুমি তোমার বাড়িটাকে তুমি যেভাবে তুমি সিকিওর রাখছো যাতে করে কোনো চুরি হয়ে না যায়, তার জন্য তুমি যা প্রিভেনশন নিচ্ছ, তো সাইবার সিকিউরিটিতে কিন্তু এক্স্যাক্টলি সেই সমস্ত ঘটনাগুলোই ঘটছে। তখন স্যার তাকে বলছে যে তার মানে আমার ক্লাসে স্মল ক্লাসরুমে যদি এরকম হয়, তাহলে আমি এখন থ্রেট মডেলিংটাকে আমি অনলাইন ক্লাসে অ্যাপ্লাই করব। ওকে, তখন থ্রেট মডেলিংটাকে অনলাইন ক্লাসে সে অ্যাপ্লাই করলো। অ্যাপ্লাই করে তার মানে পোটেনশিয়াল যে রিস্কগুলো আসার চান্সেস ছিল বা যে থ্রেটগুলো আসার চান্সেস ছিল, তো সেগুলো তো আসার আগেই তো সে প্রিভেনশন করে ফেলছে বা সেগুলোকে ফাইন্ডিং করে ফেলছে, সেগুলোকে তোমার প্রিভেনশন করে ফেলছে। তার মানে প্রথমেই মিস যে টিচার, সে কিন্তু ফার্স্টে আইডেন্টিফাই করছে তার অ্যাসেটগুলোকে, যে কোনগুলো আমার অ্যাসেট, কোনগুলো চোর এসে চুরি করে নিয়ে যাওয়ার চান্সেস থাকবে, মানে মানে হচ্ছে কোনগুলোকে আমাকে প্রোটেক্ট করতে হবে। তাহলে একটা অনলাইন ক্লাসরুমের ক্ষেত্রে যেগুলোকে প্রোটেকশন দিতে হয়, যেমন ধরো স্টুডেন্টের ডেটা, ক্লাসের রেকর্ডিং বা লার্নিং মেটেরিয়ালস, বা যদি কোনো অ্যাটেন্ডেন্স রেকর্ড নেওয়া থাকে তাহলে অ্যাটেন্ডেন্স রেকর্ড, এগুলো হচ্ছে আমার অ্যাসেট আমার কাছে। একটা অনলাইন ক্লাসরুমের রেসপেক্ট এটা অ্যাসেট একটা। তারপরে আমাকে একটা সিস্টেম ম্যাপ তৈরি করতে হবে যে কারা লগ ইন করতে পারে, কারা লগ ইন করে টিচারকে অ্যাক্সেস করতে পারে। স্টুডেন্টরা অবভিয়াসলি, কিছু অথেন্টিকেট কিছু স্টুডেন্ট তারা লগ ইন করতে পারে, তারা লগ ইন করছে কোথায়? ক্লাউড সার্ভারে। দেন তারা টিচারকে হয়তো অ্যাক্সেস করছে। তার মানে টিচারের ডেটাগুলো কিন্তু ক্লাউড সার্ভারের থ্রু দিয়ে কিন্তু স্টুডেন্টরা অ্যাভেল করছে বা স্টুডেন্টরা অ্যাক্সেস করছে। এটাকে বলা হয় ক্রিয়েটিং দ্য সিস্টেম ম্যাপ। তারপরে স্টেপটা হচ্ছে যে আমাকে এবার থ্রেডগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, যে আমাদের সাথে কি ভুল হতে পারে বা কি খারাপ কাজ হতে পারে। না, কেউ হয়তো ফেক লগ ইন করতে পারে, কেউ হয়তো আনঅথরাইজ অ্যাক্সেস করতে পারে, কেউ হয়তো একটা ম্যালওয়্যারে একটা লিঙ্ক সেন্ড করে ফেলতে পারে। তাহলে আমরা কিন্তু এখন আমার ওই অনলাইন ক্লাসরুমের জন্য আমি কিন্তু এখন এই থ্রেডগুলোকে আইডেন্টিফাই করছি। তো সেই থ্রেডগুলোকে আইডেন্টিফাই করার পর আমাকে এবার অ্যানালিসিস করতে হবে যে কোন রিস্কটা সব থেকে ডেঞ্জারাস, যে হুইচ ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস। সব থেকে বেশি ডেঞ্জারাস তোমার হচ্ছে যে ক্লাউড থেকে ডেটাগুলোকে লিক করা, এটা কিন্তু একটা হাই রিস্ক। ওকে, তাহলে আমি এখন দেখলাম যে আমার এতগুলো থ্রেড আসতে পারে, আমি সেই থ্রেডগুলোকে আইডেন্টিফাই করলাম। দেন আমি কি করছি, আমি এবার দেখছি যে এর মধ্যে তোমার কোনটা ডেঞ্জারাস, দ্যাট ইজ অ্যানালাইজ দ্য রিস্ক। তারপরে সেই রিস্কগুলোকে তো আমরা পুরোপুরিভাবে তো আমরা কমিয়ে ফেলে মানে আমরা তো মানে বন্ধ করে ফেলতে পারবো না, আমরা কমাতে পারবো, তাকে বলা হয় মিটিগেশন। তো মিটিগেট দ্য থ্রেট, যে হোয়াট ক্যান উই ডু, আমরা এখন কি করব। তার জন্য ধরো আমরা হয়তো স্ট্রং পাসওয়ার্ড সেট করলাম, আমরা হয়তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা ইউজ করলাম, আমরা কিছু অ্যান্টিভাইরাস রাখলাম, আমরা কিছু হয়তো সিকিউরড সকেট লেয়ারে আমরা কিছু কাজ করলাম, দ্যাট ইজ এসএসএল। আমি পরে আসবো এসএসএল এর কনসেপ্ট। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ডেটাগুলোকে বা ক্লাসরুমে কিন্তু আমরা প্রোটেক্ট করে রাখতে পারি বা থ্রেটগুলোকে আমরা কমাতে পারি, মিটিগেট করতে পারি। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে রেগুলারলি আমাকে রিভিউ করতে হচ্ছে যে আমার আজকে হয়তো আমি রিভিউ করলাম যে ইজ ইট স্টিল সেফ, আজকে পর্যন্ত কি আমার ক্লাসরুমটা সেফ, ইয়েস অর নো, ইয়েস যে সেফ আছে, তো আমার চিন্তা আর থাকলো না, আমি আজকে পর্যন্ত আমি সেফ আছি। আমি কালকে পরশু হয়তো আমার ক্লাসরুমে ক্লাস নিলাম, তারপরে হয়তো আমি আবার চেক করছি। তাহলে আমরা যে স্টেপগুলোকে দিয়ে থ্রেট মডেলিং করা হয়, আমি সেই গল্পের মধ্যে কিন্তু স্টেপগুলোকে জাস্ট দেখো বললাম। ফার্স্টে হচ্ছে আইডেন্টিফাই দ্য অ্যাসেট, আইডেন্টিফাই অ্যাসেট। তাহলে আমার সেরকম সাইবার সিকিউরিটিতেও কিন্তু বা আমার আমার একটা পার্টিকুলার অর্গানাইজেশনের ক্ষেত্রে তোমার তো তাতে ধরো না কিছু অ্যাসেট আছে। নাম্বার টু হচ্ছে ক্রিয়েটিং দ্য সিস্টেম ম্যাপ। আমি একটা সিস্টেম ম্যাপ তৈরি করলাম যে আমার স্টুডেন্ট সে লগ ইন করছে হয়তো ক্লাউড সার্ভারে, ক্লাউড সার্ভার থেকে সে হয়তো তোমার কোনো টিচারকে হয়তো অ্যাক্সেস করছে, অর্থাৎ ক্রিয়েটিং দ্য সিস্টেম ম্যাপ, এটাকে সিস্টেম ম্যাপ বলা হয়। থার্ড স্টেপে কি করলাম না, আইডেন্টিফাই দ্য থ্রেট, আইডেন্টিফাই থ্রেট, থ্রেটগুলোকে আমরা আইডেন্টিফাই করলাম। নাম্বার ফোর হচ্ছে রিস্কগুলোকে আমরা আবার অ্যানালাইসিস করছি, কি কি রিস্ক আসতে পারে, অ্যানালাইজ দ্য রিস্ক, রিস্কগুলোকে আমরা অ্যানালাইজ করছি। রিস্কগুলোকে অ্যানালাইজ করার পর
আইডেন্টিফাই থ্রেট করার পর আমরা তোমার রিস্কগুলোকে অ্যানালাইজ করে দেখছি যে কোনটা সব থেকে বেশি ডেঞ্জারাস, কাকে আমাকে আগে মানে প্রিভেনশন করতে হবে বা মিটিগেট করতে হবে। দেন নাম্বার 5-এ গিয়ে আমরা ওই থ্রেটগুলোকে আমরা কি করছি, মিটিগেট করছি। মিটিগেট মানে হচ্ছে কমানো। একবারে পুরোপুরি রিমুভ করতে পারবো না, কিন্তু আমরা কমাতে পারবো। ওকে, মিটিগেট থ্রেটস। আর আমাকে মিটিগেট করার পর কিন্তু আমাকে রেগুলারলি কিন্তু আমাকে রিভিউ করতে হবে, রিভিউ রেগুলারলি। তাহলে এই 6টা স্টেপের থ্রু দিয়ে আমি কিন্তু আমার অনলাইন ক্লাসরুমটাকে কিন্তু আমি সিকিউর রাখতে পারবো। বা আমি কি করলাম, আমি একটা থ্রেট মডেলিং করলাম কার জন্য, না আমার অনলাইন ক্লাসেস সিস্টেমের জন্য বা অনলাইন ক্লাস সিস্টেমের জন্য। তাহলে এটা এটা কিন্তু এই যে তোমার যে 6টা স্টেপ হচ্ছে সেটা কিন্তু হচ্ছে থ্রেট মডেলিং, থ্রেট মডেলিং ফর আওয়ার অনলাইন ক্লাস। তো এরকম ডিফারেন্ট সিস্টেমের জন্য আমাকে থ্রেট মডেলিং করতে করতে হতে পারে বা আমরা করতে পারি ডিফারেন্ট সিস্টেমের জন্য। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে থ্রেট মডেলিং এর কিছু স্টেপস। এবার এটা তো সিন নাম্বার 3। হ্যাঁ, এটা তোমার হচ্ছে সিন নাম্বার 3, যে সিন নাম্বার 3। এবার আমরা কি কাজ করছি, সিন নাম্বার 3টা হচ্ছে যে আমরা এখন থ্রেট মডেলিংটাকে ব্যবহার করছি, অ্যাপ্লাই করছি টু দা অনলাইন ক্লাস। আমি এখন থ্রেট মডেলিংটাকে আমি অ্যাপ্লাই করছি আমার অনলাইন ক্লাসে, দিয়ে কি করলাম, স্টেপগুলোকে ফলো করলাম। এবার সিন নাম্বার 4, সিন নাম্বার 4, সিন নাম্বার 4-এ গিয়ে এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রিয়া এখন চিন্তা করছে, মানে অনেকটা হ্যাকারের মতন একটা পার্টিকুলার মুভমেন্টের জন্য সে হ্যাকারের মতন চিন্তা করছে, যে সে ভাবছে যদি আমি অ্যাটাকার হতাম তো হাউ কুড আই গেট ইন। যদি আমি অ্যাটাকার হই তাহলে আমি কি করব, না আমি হয়তো মেবি একটা কোনো ফেক গুগল মিটের লিঙ্ক সেন্ড করব ক্লাসরুমে বা গ্রুপে। আমি হয়তো বা মেবি আমি গেস করব অ্যাডমিনের কোনো পাসওয়ার্ড, মানে আমি যে পাসওয়ার্ডটা সেট করে রেখেছি আমার জিমেলের যে আইডি পাসওয়ার্ড, সেটা হয়তো আমি গেস করব। আর হয়তো বা আমি কোনো একটা ম্যালওয়্যারকে হয়তো আমি ফাইলের থ্রু দিয়ে হয়তো ইনস্টল করে দেবো। তাহলে এগুলো হচ্ছে অ্যাটাক ভেক্টরস, তাই না? আমরা আগের দিন আমরা অ্যাটাক ভেক্টরস বলেছি যে কোন কোন ওয়ে ফলো করে একটা হ্যাকার সে সিস্টেমে এন্টার করতে পারে, তাকে তো বলা হয় অ্যাটাক ভেক্টর, তাই না? তখন এটা কিন্তু সে ভাবছে, মানে সিন নাম্বার 4-এ গিয়ে মানে সে কিন্তু থিঙ্ক করছে লাইক আ হ্যাকার, হ্যাকারের মতো সে চিন্তা ভাবনা করছে যে হ্যাকার কি করতে পারে এখানে অনলাইন ক্লাসের উপরে। তখন ক্লাস কিন্তু একটা ডিফেন্স মেকানিজম সে তৈরি করলো, যে সে প্রত্যেকটা মিটিং এর লিঙ্কগুলোকে ভেরিফাই করবে, পাসওয়ার্ডটাকে স্ট্রং করবে, অ্যান্টিভাইরাস সফটওয়্যারটাকে ব্যবহার করবে, আর 2 স্টেপ ভেরিফিকেশনগুলোকে এনাবেল করে রাখবে। তাহলে আর কি কাজগুলো কিছুটা আমরা মিটিগেট করতে পারবো। তো কিছুদিন পর হ্যাকার আবার ট্রাই করেছে রিএন্টার দ্য অনলাইন ক্লাস, কিন্তু সে এখন রিএন্টার করতে যাওয়ার সময় সে কিন্তু এখন তার অ্যাটেম্পটা কিন্তু এখন ফেল করে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে সিন নাম্বার 5। তাহলে রিয়া এখন এত কিছু হলো, এত কিছু হওয়ার পর আলটিমেট দেখো, আমরা আলটিমেট তো আমরা একটা রেজাল্ট পেলাম, একটা তো রেজাল্ট পেলাম যে হ্যাঁ, ফিউ ডেজ লেটার দ্য হ্যাকার ট্রাই টু রিএন্টার দ্য অনলাইন ক্লাস বাট এভরি অ্যাটেম্প ফেল্ড। তখন রিয়া স্মাইল্ড অ্যান্ড সেড, যে সে এখন বলছে যে নাও আই আন্ডারস্ট্যান্ড উই স্টপ দ্য হ্যাকার বিফোর দে অ্যাটাক বিকজ উই ডিড থ্রেট মডেলিং। একটা হ্যাকার তার হ্যাক করবার আগে তাকে আমরা ধরে ফেলেছি, তাকে আমরা তার হ্যাকিং অ্যাক্টিভিটিস গুলোকে আমরা স্টপ করতে পেরেছি বিফোর দে অ্যাটাক। তাহলে যার থ্রু দিয়ে আমরা হ্যাকারের হ্যাক করার আগেই আমরা ধরে ফেললাম, যার থ্রু দিয়ে কাজটা আমরা করতে পেরেছি, সেটাকে আমরা বলছি থ্রেট মডেলিং। ওকে, তাহলে থ্রেট মডেলিং মানেটা কি আমরা বুঝতে পারলাম এই গল্পের থ্রু দিয়ে, যে কাকে আমরা থ্রেট মডেলিং বলছি। থ্রেটটাকে আটকানোর জন্য আমরা যদি আগে ভাগে যদি কিছু ব্যবস্থা করে রাখতে পারি, সেটাকেই বলছি থ্রেট মডেলিং। কিরকম থ্রেট আসতে পারে, কখন থ্রেটটা আসতে পারে, কোন হ্যাকার সেটাকে হ্যাক মানে কোন ধরনের থ্রেট পাঠাতে পারে, কি কি থ্রেট আসতে পারে, তার মধ্যে কোনটা সব থেকে বেশি ডেঞ্জারাস, তাকে আমরা কি করে মিটিগেট করব, আমি কি করে রেগুলার বেসিসে আমি কি করে রিভিউ নেব যে আমার সিস্টেমটা ঠিক আছে কিনা। তার জন্য কিন্তু ডিফারেন্ট, মানে থ্রেট মডেলিং করার জন্য আমাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হচ্ছে, আমাকে স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হচ্ছে, আরো এক্সেট্রা এক্সট্রা আরো অনেক কাজ করতে হচ্ছে। তাহলে এই গল্পটার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে ইউ
cannot protect what you do not understand. কি বুঝলে? এই মোরাল অফ দ্য স্টোরিটা মানে কি বুঝলে? আমার গল্পটার মোরাল অফ দ্য স্টোরি এটা মানে কি বুঝলে? তো যদি আমি বুঝতে না পারি কোনো জিনিসকে, তাকে তো আমরা প্রোটেক্ট করতে পারবো না। তাকে তোমাকে জিনিসটাকে বুঝতে হবে, তবে তো তাকে আমরা প্রোটেক্ট করে রাখতে পারবো, তাই না? তাহলে একটা থ্রেট তার মানে একটা থ্রেট তার কাজ করবার আগে যদি আমরা প্রেডিক্ট করতে, মানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু প্রেডিক্টিং, আমরা কিছু প্রেডিক্ট করছি বা কিছু অ্যানালাইজ করছি কোনো থ্রেটকে বিফোর দে হ্যাপেন। তার মানে সবসময় কিন্তু আমরা চাইছি যে উই ক্যান কিপ আওয়ার সিস্টেম সেফ। আমার সিস্টেমটাকে আমরা কিন্তু সবসময় আমরা সেফ রাখার চেষ্টা করছি। তার মানে থ্রেট মডেলিংটা একটু ঘুরিয়ে বলতে গেলে, সিম্পল ওয়ার্ডে বলতে গেলে, যে তোমার বাড়িটা, তো বাড়িতে ধরো নাও একটা ওপেন উইন্ডো আছে, ঠিক আছে? তো তুমি তোমার বাড়িটাকে চেক করছো, তোমার ওপেন উইন্ডোটাকে তুমি চেক করছো একটা চোর আসার আগে, দিয়ে চেক করে দেখবে যে হ্যাঁ উইন্ডোটা ওপেন আছে, তুমি এবার উইন্ডোটাকে বন্ধ করে দিলে। তোমার বাড়ির মেন যে গেটটাকে তুমি হয়তো এবার বন্ধ করে দিচ্ছ। তাহলে থ্রেট মডেলিং কিন্তু ইজ জাস্ট লাইক চেকিং ইউর হাউস ফর ওপেন উইন্ডোজ বিফোর দ্য থিপস অ্যারাইভ। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের থ্রেট মডেলিং। এবার থ্রেট মডেলিং এর আমরা কনসেপ্টে যাব। আমরা এতক্ষণ ধরে গল্পটা পড়ছিলাম যে থ্রেট মডেলিং অ্যাকচুয়ালি কি জিনিস আর কেন আমাদের থ্রেট মডেলিং করতে হয়। তাহলে কেন থ্রেট মডেলিং করতে হয় আমরা বুঝতে পেরেছি। যে থ্রেট মডেলিং যদি আমরা না করি, তাহলে তো আমার বাড়ির জানলা দিয়ে বা আমার বাড়ির তো মেন গেটটাই তো খোলা আছে, তো সেদিকে কিন্তু তোমার থ্রেট সিস্টেম হ্যাক হয়ে যেতে পারে, তাই না? সিস্টেমটা হ্যাক হয়ে যেতে পারে থ্রেট মডেলিং না করলে। তো এবার আমরা কিছু কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট আমরা যাবো থ্রেট মডেলিং এর। আমরা তো গল্পটা শুনে আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে কি কাজ করে থ্রেট মডেলিং অ্যাকচুয়ালি, তার মেন পারপাসটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবার হোয়াট ইজ থ্রেট মডেলিং আমরা যেটা দেখবো, তার কিছু ডেফিনেশন দেখবো, তার কিছু অবজেক্টিভ দেখবো। এবার কনসেপ্টে আসবো থ্রেট মডেলিং এর। এবার থ্রেট মডেলিং এর কনসেপ্টে আসবো। ফার্স্টে আসবো ডেফিনেশন। ফার্স্টে আসবো ডেফিনেশন। এবার আমি টেকনিক্যাল টার্ম ব্যবহার করবো ডেফিনেশন বলতে গিয়ে। আর তো আমাদের আসল জিনিসটা তো আমরা বুঝে গেছি যে কেন থ্রেট মডেলিং, হোয়াট ইজ থ্রেট মডেলিং। এবার আমি আসল গল্পটা এবার কনসেপ্টে যাব। তো এটা বেসিক্যালি একটা সিস্টেমেটিক একটা প্রসেস। যে কোনো সিস্টেমে কিন্তু এটা, এই প্রসেসটাকে কিন্তু অ্যাপ্লাই করা হয়। মানে এটা সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে, সিস্টেমেটিক সিস্টেমেটিক একটা প্রসেস। তো কি সিস্টেমেটিক প্রসেসটা ব্যবহার করে কি করা হয় না, আমার সিস্টেমে কোনো সিকিউরিটি কোনো থ্রেট আছে কি না বা কোনো ভালনারেবিলিটিস আছে কি না আমার সিস্টেমে, সেটাকে আইডেন্টিফাই করা বা সেটাকে অ্যাসেস করা বা সেগুলোকে অ্যাড্রেস করা। এই কাজটা করতে অ্যাকচুয়ালি ইউজ করা হয় আমাদের থ্রেট মডেলিং। তাহলে থ্রেট মডেলিং হচ্ছে একটা সিস্টেমেটিক একটা প্রসেস যেটা ব্যবহার করে ইউজ টু আইডেন্টিফাই, অ্যাসেস and address potential security threat and vulnerability. আমরা কিন্তু আগে পড়েছি হোয়াট ইজ ভালনারেবিলিটি, আমাদের পরে আবার ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট আছে। তো আমরা ভালনারেবিলিটি কিন্তু অলরেডি আমরা আগে পড়েছি। ডিফারেন্ট টাইপ অফ ভালনারেবিলিটি কি হয় ইন আ সিস্টেম, বিফোর অ্যাটাকার ক্যান এক্সপ্লয়েট দেম, বুঝতে পারলাম ডেফিনেশনটা? ইট ইজ দ্য সিস্টেমেটিক প্রসেস যেটাকে ব্যবহার করে আমরা কোনো পোটেনশিয়াল সিকিউরিটি থ্রেটকে আমরা আইডেন্টিফাই করতে পারি, অ্যাসেস করতে পারি বা অ্যাড্রেস করতে পারি, অ্যান্ড ভালনারেবিলিটিগুলোকে আমরা অ্যাসেস করতে পারি, অ্যাড্রেস করতে পারি, আইডেন্টিফাই করতে পারি ইন আ সিস্টেম বিফোর অ্যাটাকার ক্যান এক্সপ্লয়েট দেম। মানে আমাকে সবচেয়ে কিন্তু আগে কিন্তু কাজটা করতে হবে, কিন্তু আমাকে আমাকে তোমার থ্রেট মডেলিং কিন্তু আমাকে আগে করতে হয়, আমার কাজটা হওয়ার আগে বা আমার হ্যাকার হ্যাক করবার আগে। তার মানে যারা তোমার সিকিউরিটি যারা টিম আছে,
তো সিকিউরিটি টিমগুলোই তো বেসিক্যালি তোমার এই ধরনের থ্রেট মডেলিং করে। তাহলে সিকিউরিটি টিম তাকে কিন্তু চিন্তা ভাবনা করতে হচ্ছে অ্যাটাকারের মতন, আর প্ল্যান করতে হচ্ছে ইফেক্টিভলি সেই সমস্ত তার ডিফেন্স মেকানিজম কি হবে। তাহলে একটা সিস্টেম যখন ডিজাইন করা হয় বা যখন কোনো অ্যাপ্লিকেশন যখন ডিজাইন করা হয়, তখন সেই ডিজাইন ফেজেই কিন্তু চিন্তাভাবনা করা হয় যে এই পার্টিকুলার সিস্টেমে কোন ধরনের অ্যাটাক আসতে পারে, আর সেই যদি কোনো অ্যাটাক আসে তাহলে সেই অ্যাটাকগুলোকে কি করে প্রিভেন্ট করা হবে বা কি করে ডিফেন্স ডিফেন্স কিভাবে করা হবে, তার যে প্ল্যান, সেই প্ল্যানটাই কিন্তু ডিউরিং ডিজাইন ফেজ তৈরি করে রাখা হয়। আর এই কাজটা বেসিক্যালি করতে আমাদের হেল্প করে সিকিউরিটি টিমস। তারপরে সিকিউরিটি টিমস কিন্তু সে কিন্তু অ্যাটাকারের মতনই কিন্তু ভাবছে। অ্যাটাকার যেমন ভাবে যে আমি কালকে হয়তো অমুক সিস্টেমটাকে হ্যাক করব, তখন সিকিউরিটি টিম কিন্তু ভাবছে ওই লাইক আ অ্যাটাকার। তো সিকিউরিটি তো তোমার অ্যাটাকার তোমার যেরকম ভাবছে যে আমি কোথায় যাবো এর পরের দিনে বা কোন কোন সিস্টেমটাকে হ্যাক করব, তো আমার সিকিউরিটি টিম কিন্তু সেভাবেই কিন্তু ভাবছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি সিকিউরিটি টিমকে হেল্প করে, যদি ডিজাইন ফেজে যদি তোমার এই সমস্ত যদি প্ল্যানিং গুলো করে রাখতে পারে, যদি কোনো অ্যাটাক হয় তাহলে তার ডিফেন্স মেকানিজমটা কি হবে। তো সেটা কিন্তু অ্যাকচুয়ালি সিকিউরিটি টিমের কাছে অনেকটা সুবিধা হয়। এটা হচ্ছে ডেফিনেশন। এবার চলে আসবো অবজেক্টিভ অফ দ্য থ্রেট মডেলিং। অবজেক্টিভটা কি? না, মেন অবজেক্টিভ হচ্ছে টু সেভ দ্য সিস্টেম বা সিস্টেম টু বি সেফ। আমাকে এই সিস্টেমটাকে মেনলি আমাকে সেফ রাখতে হবে। আমাকে পসিবল থ্রেট বা অ্যাটাক ভেক্টরস গুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, আমাকে জানতে হবে যে আমার কোন অ্যাসেট গুলো আমার প্রোটেকশনের দরকার। আমাকে এটাও জানতে হয় যে আমার অ্যাটাকটা কিভাবে হবে, আর আমাকে সিকিউরিটি মেজার্স নিতে হবে যাতে করে আমরা ওই রিস্ক বা থ্রেট গুলোকে আমরা মিটিগেট করতে পারি। এটা হচ্ছে অবজেক্টিভ। তাহলে আমার প্রথম অবজেক্টিভ বা গোল কিন্তু একই জিনিস। আমার প্রথম অবজেক্টিভটা হচ্ছে যে আইডেন্টিফাই পসিবল থ্রেট, একটু গুছিয়ে লিখছি আর কিছু নয়, অ্যান্ড অ্যাটাক ভেক্টর। আমরা আগের দিন আমরা অ্যাটাক ভেক্টর পড়েছি, অ্যান্ড অ্যাটাক ভেক্টর। সেকেন্ডটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড হোয়াট অ্যাসেট নিড প্রোটেকশন। কোন অ্যাসেটগুলোর আমার প্রোটেকশন দরকার, নিড প্রোটেকশন। আর থার্ড হচ্ছে যে অ্যাটাকটা কিভাবে হচ্ছে সেটাও কিন্তু ডিটারমাইন করতে হবে। ডিটারমাইন হাউ অ্যাটাক কুড হ্যাপেন, অ্যাটাক কুড হ্যাপেন। যদি অ্যাটাকটা যদি কেমন করে হবে যদি আমি না জানি আগে থেকে, তো তাকে আমি কি করে প্রিভেন্ট করবো, তাকে আমি কি করে মিটিগেট করবো। আর আমাকে সিকিউরিটি মেজার্স গুলোকে আমাকে প্রায়োরিটাইজ করতে হবে, প্রায়োরিটাইজ সিকিউরিটি মেজার্স, যাতে করে আমরা ওই ধরনের রিস্ক গুলোকে আমরা বা থ্রেট গুলোকে আমরা মিটিগেট করতে পারি। প্রায়োরিটাইজ সিকিউরিটি মেজার্স টু মিটিগেট রিস্ক, টু মিটিগেট রিস্ক। এই হচ্ছে আমাদের গোল বা অবজেক্টিভ অফ দ্য থ্রেট মডেলিং। ওকে, গোল বা অবজেক্টিভ অফ দ্য থ্রেট মডেলিং। এবার এই থ্রেট মডেলিং বেশ দেখো, আমি তোমাকে একটা আমার অনলাইন ক্লাসরুমের জন্য কিন্তু থ্রেট মডেলিং কিভাবে করতে হয় আমি তোমাকে কিছু স্টেপস বলেছিলাম, মনে পড়ছে? এখানে আইডেন্টিফাই অ্যাসেট, আমাকে ধরো না ক্রিয়েটিং দ্য সিস্টেম ম্যাপ বা আর্কিটেক্ট তোমাকে তৈরি করতে হচ্ছে। তারপর তোমার দেখো আইডেন্টিফাই থ্রেট, তোমাকে থ্রেটগুলোকে তোমাকে আইডেন্টিফাই করতে হচ্ছে। দেন তোমাকে অ্যানালাইজ দ্য রিস্ক, দেন তোমাকে মিটিগেট, ওই থ্রেটগুলোকে মিটিগেট করতে হচ্ছে। আর লাস্ট তোমার হচ্ছে রিভিউ রেগুলারলি বা ভ্যালিডেট অ্যান্ড রিভিউ। তো আমি এখন তোমাকে দেখো এই স্টেপগুলোকে দেখো সিমিলার রেখে আমি দেখো তোমাকে এবার কিছু স্টেপস বলবো, যে স্টেপসগুলোকে ফলো করে আমরা থ্রেট মডেলিং করতে পারি। এটা হচ্ছে স্টেপস ইন থ্রেট মডেলিং প্রসেস। তোমাকে বলতে পারি রাইট ডাউন দ্য স্টেপস ফর থ্রেট মডেলিং প্রসেস। ওকে, স্টেপস ইন থ্রেট মডেলিং প্রসেস। দেখো দেখো সিমিলার, আমি ওখানে তোমার দেখো গল্পতে তোমার যেরকম ভাবে স্টেপগুলো বলেছিলাম, আমি এখানে দেখো সেই স্টেপগুলোকে সেম রাখার চেষ্টা করব। স্টেপ নাম্বার 1 কি বলেছিলাম? আইডেন্টিফাই অ্যাসেট, আইডেন্টিফাই অ্যাসেট। ওকে, সেকেন্ড কি বলেছিলাম? না, ক্রিয়েটিং দ্য সিস্টেম ম্যাপ। তাহলে সিস্টেম ম্যাপ তৈরি করা আর আর্কিটেকচার তৈরি করা কিন্তু একই জিনিস। ওটা কিন্তু সিস্টেম ম্যাপ মানে কিন্তু ওয়ান কাইন্ড অফ আর্কিটেকচার। অতএব দ্যাট ইজ আ ক্রিয়েট
আর্কিটেকচার ওভারভিউ। আর্কিটেকচার ওভারভিউ বা ক্রিয়েটিং সিস্টেম ম্যাপ কিন্তু সিমিলার কনসেপ্ট, সেম। থার্ড কি বলেছিলাম ওখানে? আইডেন্টিফাই থ্রেট। কিন্তু আমি আর্কিটেকচারটাকে তোমার তৈরি করার পর আমি কি করছি না, আমি আমার অ্যাপ্লিকেশনগুলোকে আমি বা সিস্টেমটাকে আমি ডিকম্পোজ করছি, মানে ভেঙে দিচ্ছি। ডিকম্পোজ দ্য সিস্টেম অর অ্যাপ্লিকেশন। সিস্টেম অর অ্যাপ্লিকেশন, এই স্টেপটা কিন্তু আমি নতুন করে এখানে অ্যাড করলাম, আর কিছু না। নাম্বার 4 দেখো আমাদের ছিল আইডেন্টিফাই থ্রেটস। আইডেন্টিফাই থ্রেটস। স্টেপ নাম্বার 5 দেখো ছিল আমাদের রিস্কগুলোকে অ্যাসেস করা বা থ্রেটগুলোকে অ্যাসেস করা, দ্যাট ইজ দ্য অ্যাসেসেস রিস্ক। রিস্কগুলোকে অ্যাসেস করা। নাম্বার 6 দেখো আমরা পড়েছিলাম ঠিক আছে, ওই যে অ্যাসেস অ্যাসেস দ্য রিস্ক মানে হচ্ছে অ্যানালাইজ দ্য রিস্ক। তারপর কি দেখো কি মিটিগেট থ্রেট, তার মানে ডিফাইন মিটিগেশন। আমরা মিটিগেশন স্ট্র্যাটেজিগুলোকে ডিফাইন করছি, কি করে মিটিগেট করবো রিস্কগুলোকে। ডিফাইন মিটিগেশন। আর স্টেপ নাম্বার 7, এখানে একটা স্টেপ বাড়লো কেন না, আমি দেখো এই ডিকম্পোজ এটাকে অ্যাড করেছি। আর লাস্টের তোমার হচ্ছে রিভিউ। লাস্টেরটা হচ্ছে রিভিউ। দেখো আমার শুধুমাত্র দেখো এই স্টেপটা আলাদা, বাকি দেখো সমস্ত স্টেপসগুলো কিন্তু একই। মানে আমি কেন সিস্টেমটাকে কেন ডিকম্পোজ করছি না, ডিকম্পোজ করা মানে হচ্ছে ব্রেক ডাউন করা। তবে কি করলাম, আমার একটা সিস্টেমে আমার ডিফারেন্ট কম্পোনেন্টগুলোকে আমি ব্রেক ডাউন করে দিলাম। মানে আমি কম্পোনেন্টগুলোকে ব্রেক ডাউন করছি, ডেটা পাথগুলোকে ব্রেক ডাউন করছি, যাতে করে আমি বুঝতে পারি যে আমার ডেটাগুলো কোথায় স্টোর হচ্ছে, কোথায় প্রসেস হচ্ছে, আর কোথায় কোথায় যাচ্ছে ডেটাগুলো, কোথায় ট্রান্সমিট হচ্ছে। যদি আমি না জানি ডেটাগুলো কোথায় স্টোর হচ্ছে, কিভাবে প্রসেস হচ্ছে, কিভাবে ট্রান্সমিট হচ্ছে, তাহলে যদি না জানলে আমি কেমন করে আমি থ্রেডগুলোকে আইডেন্টিফাই করব? তার জন্য কিন্তু আমাকে ডিকম্পোজ দ্য সিস্টেম আর অ্যাপ্লিকেশন আমাকে করে নিতে হচ্ছে। ওকে, তো এই হচ্ছে আমাদের স্টেপস ইন থ্রেট মডেলিং প্রসেস। আমি ওখানে ক্লাসরুমের জন্য তোমার যেরকম ভাবে তোমাকে স্টেপগুলোকে বুঝিয়েছিলাম, সেম কনসেপ্ট, সেম জিনিস। আমার তো পয়েন্টগুলো তো সেম। তুমি এটা যে কোনো এক্সাম্পলের রেসপেক্টে তুমি থ্রেট মডেলিং প্রসেসটাকে তুমি এক্সপ্লেন করতে পারবে, তুমি অনলাইন ক্লাসরুমের জন্যই তুমি এটাকে এক্সপ্লেন করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টেপস ইন থ্রেট মডেলিং প্রসেস। এবার কমন কিছু থ্রেট মডেলিং ফ্রেমওয়ার্ক আছে যারা কিনা যাদের থ্রু দিয়ে এই থ্রেট মডেলিং করা হয়। কমন কিছু থ্রেট মডেলিং ফ্রেমওয়ার্কের জাস্ট নামগুলোকে জেনে রাখবে। কমন থ্রেট মডেলিং ফ্রেমওয়ার্ক। থ্রেট মডেলিং ফ্রেমওয়ার্ক, জাস্ট নামগুলোকে এক্সাম্পল হিসাবে কিছু নাম জেনে রাখতে হবে, কিছু ফ্রেমওয়ার্কের নাম। থ্রেট মডেলিং ফ্রেমওয়ার্ক যার থ্রু দিয়ে আমরা থ্রেট মডেলিং করতে পারি। থ্রেট মডেলিং কিছু ফ্রেমওয়ার্কের পপুলার কিছু আমি নামগুলো বলবো। যেমন প্রথমটা হচ্ছে মাইক্রোসফটের একটা থ্রেট মডেলিং ফ্রেমওয়ার্ক আছে, যেটা কিনা তোমাকে থ্রেট মডেলিং ফ্রেমওয়ার্ক মানেই হচ্ছে যে আমাকে থ্রেডগুলোকে আইডেন্টিফাই করতে আমাকে হেল্প করবে, এটাই তো কাজ। তো প্রথমটা তোমার হচ্ছে স্ট্রাইড। STRIDE। স্ট্রাইডটা কিন্তু বাই দ্য মাইক্রোসফট, বাই মাইক্রোসফট। মাইক্রোসফটে তোমার কিন্তু একটা থ্রেড মডেলিং ফ্রেমওয়ার্ক হচ্ছে স্ট্রাইড। স্ট্রাইড তোমার 6টা ক্যাটাগরিতে কিন্তু তোমার থ্রেডগুলোকে আইডেন্টিফাই করে। এটা তোমার দেখো নামটা দেখো দেওয়া আছে তোমার স্ট্রাইড। স্ট্রাইডের এস মানে হচ্ছে স্পুফিং, টি মানে হচ্ছে ট্যাম্পারিং, আর মানে হচ্ছে রেপুটেশন, আই মানে হচ্ছে ইনফরমেশন ডিসক্লোজার, ডি মানে হচ্ছে ডেনিয়াল অফ সার্ভিসেস, আর ই মানে হচ্ছে এলিভেশন অফ প্রিভিলেজেস। ঠিক আছে, জাস্ট নামগুলো তোমাকে জানতে হবে। নাম্বার 2 হচ্ছে PASTA, পাস্তা। পাস্তা মানে হচ্ছে যে প্রসেস ফর অ্যাটাক সিমুলেশন অ্যান্ড থ্রেট অ্যানালিসিস। জাস্ট ফুল ফর্মটা লিখে রাখছি, প্রসেস ফর, সব কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট থ্রেট মডেলিং ফ্রেমওয়ার্ক। প্রসেস ফর অ্যাটাক সিমুলেশন, প্রসেস ফর অ্যাটাক সিমুলেশন অ্যান্ড থ্রেট অ্যানালিসিস, অ্যান্ড থ্রেট অ্যানালিসিস। ওকে, থার্ড হচ্ছে ডিফারেন্ট আছে, আমি জাস্ট 3-4টে তোমার নাম দিচ্ছি।
থার্ড হচ্ছে অক্টেভ। থার্ড হচ্ছে অক্টেভ। অক্টেভের ফুল ফর্মটাও জেনে রাখো, সেটা হচ্ছে অপারেশনালি ক্রিটিক্যাল থ্রেট, অ্যাসেট অ্যান্ড vulnerability assessment. vulnerability assessment এই তিনটের নাম মনে রাখো, যেটা হচ্ছে পপুলার থ্রেট মডেলিং ফ্রেমওয়ার্ক। ওকে, এটা থ্রেট মডেলিং তো হলো। এবার থ্রেট মডেলিং এ আমরা লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কিছু বেনিফিট দেখবো, যে থ্রেট মডেলিং করে আমাদের কি সুবিধা হয় অ্যাকচুয়ালি। এই কিছু বেনিফিট আমরা দেখবো থ্রেট মডেলিং তাহলে আমরা করি কেন। ওকে, তো তো থ্রেট মডেলিং করে দেখো আমি প্রথম যেটা বেনিফিট পাই সেটা হচ্ছে যে আমার সিস্টেমে বা আমার অ্যাপ্লিকেশনে তোমার যে সিকিউরিটি ফ্লস গুলো আছে সেই ফ্লস গুলোকে আমি আর্লি আইডেন্টিফিকেশন করতে পারি। দ্যাট ইজ দ্য ফার্স্ট বেনিফিট, আর্লি আইডেন্টিফিকেশন, অফ সিকিউরিটি ফ্লস, যে আমার সিকিউরিটিতে কোথায় কোথায় ফ্লস আছে আমার সিস্টেমে। ওকে, নাম্বার টু হচ্ছে যে strengthen the overall system security, the overall system security। আমরা সিস্টেমের ওভারঅল সিকিউরিটিটাকে আমরা স্ট্রেনদেন করতে পারি যদি আমরা থ্রেট মডেলিং করি। অবশ্যই সেটা আমরা স্ট্রেনদেন করতে পারি। আগে থেকে আমি আমার সিস্টেমটাকে আমি পুরোপুরি ঠিকঠাক করে নিচ্ছি, ঠিক আছে। আর থ্রেট মডেলিং যদি আমরা আগে থেকে করতে পারি তাহলে আমার যারা ডেভেলপার, যারা ধরো বা যারা আর্কিটেক্ট, তারা তাদের অ্যাওয়ারনেসটা বাড়ছে বা সেটা ইমপ্রুভ করছে অ্যাওয়ারনেসটা, যে এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে এই ধরনের থ্রেট আসতে পারে, তো সেটা আমরা আগে থেকে তোমার জানতে পেরে যাচ্ছি। ওকে, দ্যাট ইজ ইমপ্রুভড, আমি এই পয়েন্টটা লাস্ট বলবো, ইমপ্রুভড অ্যাওয়ারনেস অ্যামং ডেভেলপার্স অ্যান্ড আর্কিটেক্টস। তো এই তিনটে হচ্ছে আমাদের বেনিফিট, থ্রেট মডেলিং এর কিছু বেনিফিট। এটা আমরা দেখতে আমরা 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 ফিল করতে পারছি যে হ্যাঁ এই তিনটে বেনিফিট, আর আরো বেনিফিট পেতে পারি কিন্তু এই তিনটে হচ্ছে আমাদের মেন বেনিফিট। ঠিক আছে, তিনটে হচ্ছে আমাদের মেন বেনিফিট। ওকে, তাহলে আমরা থ্রেট মডেলিং যদি লাস্ট যদি একটা সামারি বলি থ্রেট মডেলিং এর, ইন সামারি, এক কথায় থ্রেট মডেলিংটাকে বলবো, ইন সামারি থ্রেট মডেলিং ইকুয়ালস টু থিঙ্কিং, আমি আগেও বলেছিলাম, থিঙ্কিং লাইক আ হ্যাকার। কিন্তু অ্যাক্টিং করো, তুমি ভাবো তুমি হ্যাকার, কিন্তু তুমি 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 চিন্তা করো তুমি হ্যাকার, কিন্তু তুমি অ্যাক্ট করো লাইক আ ডিফেন্ডার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমার এক কথা আমরা বলতে পারি যেটা হচ্ছে আমাদের থ্রেট মডেলিং, থিঙ্কিং লাইক আ হ্যাকার বাট অ্যাক্টিং লাইক আ ডিফেন্ডার। ডিফেন্ড করাটাই কিন্তু থ্রেট মডেলিং এর মেন কাজ, মানে যে সিস্টেমেটিক প্রসেসটা ফলো করে বা যে স্ট্রাকচার্ড অ্যাপ্রোচটা ফলো করে বা যে কন্টিনিউয়াস অ্যাপ্রোচটা ফলো করে আমরা এই সাইবার থ্রেটের এগেনস্টে আমরা আহ, কাজ করতে পারি, একটা সিস্টেমকে আমরা সেফ রাখতে পারি, সেটাই হচ্ছে থ্রেট মডেলিং। ঠিক আছে, সবাই বুঝলাম আমরা থ্রেট মডেলিং এর কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছি। গল্পের পর কনসেপ্টটা বুঝতে আর সুবিধা হলো না? গল্পের পরে কনসেপ্টটা বুঝতে সুবিধা হলো না? হ্যাঁ, গল্পটা পরে সুবিধা হলো, গল্পটা এই বুঝতে। বেশ, দেন এবার চলে আসবো আমরা নেক্সট কনসেপ্ট চলে আসবো, সেটা হচ্ছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, এটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট।
ভালনারেবিলিটি মানে কি বলেছিলাম সায়েন্স অঙ্কন, এটা এটা তো বলা উচিত তোমার, এটা তো মনে থাকা উচিত। ভালনারেবিলিটি ভালনারেবিলিটি আমরা অনেকক্ষণ ধরে ডিসকাশন করেছিলাম। আমার সিস্টেমের কিছু উইকনেস, কিছু ফ্লজ, তাকেই তো বলে ভালনারেবিলিটি, তাই তো বলেছিলাম। তাই বলেছিলাম আমার সিস্টেমে কিছু উইকনেস বা কিছু ফ্লজ। সেটা আমার সিস্টেমের কোনো কোনো উইকনেস হতে পারে, আমার নেটওয়ার্কে কোনো উইকনেস হতে পারে, আমার অ্যাপ্লিকেশনে কোনো উইকনেস হতে পারে, সবই কিন্তু হচ্ছে আমাদের ভালনারেবিলিটি। ঠিক আছে, বা ফ্লজ বা সিকিউরিটি ফ্লজ অ্যাকচুয়ালি। তো সেরকম তাহলে আমাকে এই সিকিউরিটি ফ্লজগুলোকে বা উইকনেসগুলোকে আমাকে কি করতে হবে? অ্যাসেসমেন্ট করতে হবে। আমরা সবাই ইন্টারনাল অ্যাসেসমেন্ট দিই, তাই না? তোমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হয়, অনেকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়। তো সেরকম আমরা এই ভালনারেবিলিটিগুলোকে আমরা অ্যাসেস করব, আমরা সেটাকে আমরা অ্যাসেসমেন্ট করব। ঠিক আছে, তাহলে আমরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট নিয়ে আমি আর কোনো গল্পেতে যাচ্ছি না, কারণ গল্প বললেই বড় হয়ে যাচ্ছে, কনসেপ্টগুলো অনেকক্ষণ ধরে ডিসকাশন করতে হচ্ছে। যদি মানে নর্মালি যদি বুঝতে না পারি তাহলে আমরা গল্পতে যাব। ঠিক আছে, তাহলে আমরা গল্পতে যাব। তাহলে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট মানে হচ্ছে যেটা, এটা কিন্তু একটা সিস্টেমেটিক প্রসেস। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টও কিন্তু একটা সিস্টেমেটিক একটা প্রসেস, ওই থ্রেট মডেলিং এর মতো। সিস্টেমেটিক একটা প্রসেস, যে প্রসেসটা ব্যবহার করে আমরা আহ, আমরা আইডেন্টিফাই করতে পারি, আইডেন্টিফাইং, অ্যানালাইজিং, অ্যানালাইজিং অ্যান্ড প্রায়োরিটাইজিং, তাতে আগে প্রায়োরিটি দেব, প্রায়োরিটাইজিং উইকনেস ইন আ সিস্টেম, বা ভালনারেবিলিটি ইন আ সিস্টেম, বা বলবো না, এবং নেটওয়ার্ক অথবা কোনো অ্যাপ্লিকেশন or application. Okay, that could be exploited by cyber attacker. That could be exploited by cyber attacker. এটা একটা সিস্টেমেটিক প্রসেস, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, যে কিনা আমার সিস্টেমের উইকনেসগুলোকে আইডেন্টিফাই করছে, অ্যানালাইজ করছে, বা প্রায়োরিটাইজিং করছে, বা আমার নেটওয়ার্কে কোনো উইকনেস বা উইকনেসকে আইডেন্টিফাই করছে বা অ্যানালাইজ করছে, বা আমার অ্যাপ্লিকেশনে কোনো উইকনেসকে অ্যানালাইজ করছে বা আইডেন্টিফাই করছে, যেটা কিনা আমার সাইবার অ্যাটাক দ্বারা যেটা কিনা এক্সপ্লয়েট হতে পারে, যে সিস্টেম বা যে নেটওয়ার্ক বা যে অ্যাপ্লিকেশন। তাহলে যদি আমার সাইবার অ্যাটাকের দ্বারা হয়তো আমরা বুঝতে পারছি যে আমার সিস্টেমের এরকম উইকনেস আছে, তো আমার ধরে নাও হয়তো আমার ধরে নাও শরীর খুব উইক লাগছে, আমার ধরে নাও হয়তো কাশি হচ্ছে, তার মানে কিন্তু আমি বুঝতে পারছি যে আমার তার মানে জ্বর আসবে, তাই না? তো সেরকম যে আগে থেকে আমার সিস্টেমের ফ্লস গুলোকে যদি আমরা আগে থেকে যদি তোমার আইডেন্টিফাই করে ফেলতে পারি, তাহলে কি হবে? তাহলে কিন্তু এই সাইবার অ্যাটাকের হাতে কিন্তু কিছুটা হলেও আমরা রক্ষা পাবো। তাহলে কিন্তু আর ওই সাইবার অ্যাটাকাররা কিন্তু ওটাকে এক্সপ্লয়েট করতে পারবে না। আর এই উইকনেস গুলো থাকে বলেই তো আমার সাইবার অ্যাটাকাররা কিন্তু ওটাকে তোমার এক্সপ্লয়েট করে দেয়। তার মানে একটা অ্যাটাকার কিন্তু মেনলি ওই গ্যাপ গুলোকে খোঁজার চেষ্টা করে, যে একটা সিস্টেমের কোথায় লুপ হোলস রয়েছে, কোথায় তার উইকনেস রয়েছে, কোথায় তার গ্যাপ রয়েছে, কোথায় তার সিকিউরিটি ব্রিচেস রয়েছে, সেই লুপ হোলস গুলোকে কিন্তু খোঁজার চেষ্টা করে কিন্তু অ্যাটাকাররা। তাহলে একটা অর্গানাইজেশনকে হেল্প করে আমার এই ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, যাতে করে সেই অর্গানাইজেশন তার সিকিউরিটি গ্যাপগুলোকে সে ফাইন্ড করতে পারে বিফোর অ্যাটাকার ডু। অ্যাটাকার কিন্তু অ্যাটাক করবার আগে কিন্তু ওই সিকিউরিটি গ্যাপগুলোকে যদি আমাকে ফাইন্ড করতে হয়, সেটা কিন্তু একমাত্র আমাকে করতে হবে এই ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের থ্রু দিয়ে। ওকে, তার মানে আমি এখানে একটা পয়েন্ট লিখবো যে ইট হেল্পস অর্গানাইজেশন
finds security gaps before attacker 2 তার মানে অ্যাকচুয়ালি আমরা যদি ভালনারেবিলিটি যদি অ্যাসেসমেন্ট করি কোনো সিস্টেমের, তাহলে কিন্তু আমি কিছুটা হলেও আমি সাইবার অ্যাটাকের যে রিস্ক থেকে কিন্তু কিছুটাকে কিন্তু আমরা রিডিউস করতে পারবো। দ্যাট ইজ রিডিউসিং দ্য রিস্ক অফ সাইবার অ্যাটাক, তাই তো? যদি আমরা আগে থেকে যদি আমরা অ্যাসেসমেন্ট করে নিতে পারি, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে নিতে পারি, যদি জানতে পারি আগে থেকে আমার কোনটা সিস্টেমে কোনটা ফ্লজ, তাহলে কিন্তু আমরা কিছুটা হলেও কিন্তু তার মানে এগেনস্টে ধরুন কোনো যদি আমরা অ্যাকশন নিই, তো তাহলে আমরা কিছুটা হলেও তোমার সাইবার অ্যাটাক কিন্তু আমরা রিডিউস করতে পারবো। কম আমি একবারে বন্ধ করে ফেলতে পারবো না, কিন্তু আমরা রিডিউস করতে পারবো বা মিটিগেট করতে পারবো। তো এটাকে আমরা এক কথায় এটাকে আমরা বলছি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। এটা কিন্তু তোমার ডেফিনেশনের পার্টগুলো বললাম। এতক্ষণ ধরে আমি কিন্তু তোমাকে ডেফিনেশনের পার্ট বলছিলাম। ইট ইজ দ্য ডেফিনেশন অফ ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। তার মধ্যে কয়েকটা পারপাসও বলেছি। যাই হোক, এবার আমি আসবো অবজেক্টিভে, আসবো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের অবজেক্টিভে আসবো, বা গোল যাকে আমরা বলছি, বা অবজেক্টিভস। প্রথম অবজেক্টিভটা হচ্ছে যে অবশ্যই দেখো আমরা বুঝতে পারছি যে আমাকে ডিটেক্ট করতে হচ্ছে সিস্টেমের উইকনেসগুলোকে, তাই না? সিস্টেমের উইকনেসগুলোকে বা সিকিউরিটি উইকনেসগুলোকে ইন দ্য সিস্টেম ডিটেক্ট, আমি ডিটেকশন করার চেষ্টা করছি, এবং যে সিস্টেমের তোমার যে সিকিউরিটি যে উইকনেসগুলো আছে সেই উইকনেসগুলোর আমি একটা লিস্ট বানিয়ে ফেলছি। দ্যাট ইজ আ লিস্ট সিকিউরিটি উইকনেসেস ইন আ সিস্টেম বা ইন আ অ্যাপ্লিকেশন বা ইন আ নেটওয়ার্ক সিকিউরিটি উইকনেসেস। ওকে, আমার ফার্স্ট অবজেক্টিভ। সেকেন্ড হচ্ছে evaluate the severity of each vulnerability. সেভারিটি মানে কি? সেভারিটি বলে কেউ, সেভারিটি মানে কি বলো দেখি? সেভারিটি মানে কি? নাহলে কিন্তু এই পয়েন্ট আমরা বুঝবো না যদি আমরা সেভারিটি মানে না জানি। ইভালিউট দ্য সেভারিটি অফ ইচ ভালনারেবিলিটি, তাহলে সেভারিটি মানে কি? একটু সার্চ করে দেখো অঙ্কন, সেভারিটি মানে কি দেখাচ্ছে গুগলে, তার সঙ্গে আমাদের ম্যাচ করবে কিনা আমি বলবো। তারপরে কি দেখাচ্ছে দেখো, সেভারিটি মানে কি দেখাচ্ছে গুগলে। কি দেখাচ্ছে অঙ্কন? তীব্রতা। তার মানে আমার তো উইকনেস, ভালনারেবিলিটি মানে তো উইকনেস, তাহলে উইকনেস গুলোর মধ্যে আবার কোনটার সব থেকে বেশি তীব্রতা তাকে আমাকে ইভালিউট করতে হবে। যেটা সব থেকে বেশি উইকনেস তাকে নিয়ে তো আমাকে ফার্স্টে কাজ করতে হবে, বা তাকে তো ওভারকাম করার জন্য আমাকে ফার্স্টে মানে চিন্তা ভাবনা করতে হবে। ইভালিউট দ্য সেভারিটি অফ ইচ ভালনারেবিলিটি, প্রত্যেকটা ভালনারেবিলিটি কার কত মানে তীব্রতা, কেউ কম কেউ বেশি, হ্যাঁ, কোন রিস্কটা আমার খুব নমিনাল, কোন রিস্কটা তার থেকে একটু বেশি বা হাই, বা কোনটা মডারেট, কিন্তু দ্যাট ইজ আ সেভারিটি, সেটা কিন্তু আমাকে ইভালিউট করতে হবে। আর থার্ড হচ্ছে প্রোভাইড রেমিডিজ এফোর্ট বেসড অন রিস্ক। যে রিস্ক বা যে ভালনারেবিলিটির তীব্রতা যত বেশি হবে তাকে আমাকে প্রথম রেমেডি দিতে হবে, তারপরে বেশি রেমেডি এফোর্ট আমাকে প্রোভাইড করতে হবে। এটাকে আমরা প্রোভাইড না বলে বলতে পারতাম প্রায়োরিটাইজ রেমিডিয়েশন এফোর্ট বেসড অন রিস্ক। যা রিস্ক সব থেকে বেশি, যে রিস্ক সব থেকে বেশি হাই মানে হাই রিস্ক, তাকে আমাকে আগে তাকে আমাকে ফার্স্টে প্রায়োরিটাইজ করে তাকে আমাকে তার উপরে এফোর্টটা ফার্স্ট দিতে হবে, রেমিডি এফোর্টটা। তারপরে তার থেকে তোমার যারা কম
টাকা দিতে হবে। তার মানে অ্যাকচুয়ালি আমরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে আমার ওভারঅল যে অর্গানাইজেশন তার একটা সিকিউরিটি পশ্চারকে আমরা ইমপ্রুভ করতে পারছি। সিকিউরিটি পশ্চার মানে আমার অর্গানাইজেশনের সমস্ত রকমের সিকিউরিটি অ্যাসপেক্ট। অর্থাৎ ইমপ্রুভ একটা লাস্ট অবজেক্টিভ, ইমপ্রুভ সিকিউরিটি পশ্চার অফ দ্য অর্গানাইজেশন, অফ দ্য অর্গানাইজেশন। এটা কিন্তু আরেকটা আমাদের অবজেক্টিভ বা গোল। তাহলে এই চারটে গোল আমরা বুঝতে পেরেছি সবাই। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট তোমার চারটে গোল আমরা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হুম, বেশ। এবার আমরা এই ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টে তোমার কিছু স্টেপ আমি দেখাবো, যে স্টেপগুলো আমরা নর্মালি মানে এমনি কনসেপ্ট দিয়ে আমি বলবো। আমি গল্পটা এখানে বলিনি, গল্পটা বললে হয়তো আরো ভালো লাগতো। চলো, স্টেপস ইন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, যেটা আমরা এখন আগের মতনই আমরা যেমন পড়েছিলাম থ্রেট মডেলিং এর স্টেপস পড়েছিলাম, আমরা এখানেও কিন্তু ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের আমরা স্টেপস পড়বো। ঠিক আছে, স্টেপস ইন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। আমি স্টেপগুলোকে ওয়ান বাই ওয়ান বলার চেষ্টা করব। স্টেপ ওয়ান, ওই আগের মতনই। স্টেপ ওয়ানটা হচ্ছে অ্যাসেট ডিসকভারি। অ্যাসেট ডিসকভারি আমি এক্সপ্লেন করব। তোমার সিস্টেমের অ্যাসেটগুলোকে তোমাকে ফার্স্টে ডিসকভার করতে হবে বা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সেই প্রথম ওটার মতনই স্টেপ ওয়ান। স্টেপ টুটা হচ্ছে, ওখানে যেমন আমরা থ্রেট আইডেন্টিফিকেশন করেছিলাম, এটা হচ্ছে ভালনারেবিলিটি আইডেন্টিফিকেশন। ভালনারেবিলিটি আইডেন্টিফিকেশন আগের মতন, ওখানে ছিল থ্রেট আইডেন্টিফিকেশন, এখানে হচ্ছে ভালনারেবিলিটি আইডেন্টিফিকেশন। স্টেপ নাম্বার থ্রিটা হচ্ছে ভালনারেবিলিটি অ্যানালিসিস। ওখানে দেখো তোমার ছিল থ্রেট অ্যানালিসিস, এখানে তোমার হচ্ছে ভালনারেবিলিটি অ্যানালিসিস। স্টেপ নাম্বার ফোর, রিস্ক ইভালুয়েশন। রিস্ক ইভালুয়েশন, কোন উইকনেসের জন্য কেমন রিস্ক আসতে পারে, মানে আমার কিরকম ভালনারেবিলিটি আছে তার উপরে কেমন রিস্ক আসতে পারে, তাদের তোমার সেভারিটি কেমন। ওকে, আমাকে একটা লিস্ট, আমাকে ক্লাসিফাই করতে হবে যে কার রিস্ক কেমন। তো সেই রিস্কগুলো আমাকে ইভালুয়েশন করতে হবে। দেন আমাকে রিস্কগুলোকে আবার দেখতে হবে যে কোন ভালনারেবিলিটির জন্য বা কোন উইকনেসের জন্য তোমার রিস্কটা বেশি। তো সেটাকে আমাকে ফার্স্টে আমাকে তার তার যে রেমিডি আমাকে ফার্স্টে প্রোভাইড করতে হবে, দ্যাট ইজ দ্য রেমিডিয়েশন। যার রিস্ক সব থেকে বেশি তার কিন্তু আমাকে তার রেমিডিয়েশন কিন্তু ফার্স্ট আমাকে প্রোভাইড করতে হবে। ওকে, আর স্টেপ নাম্বার 6 হচ্ছে ভেরিফিকেশন অ্যান্ড রিপোর্টিং। ভেরিফিকেশন অ্যান্ড রিপোর্টিং কিরকম? ধরে নাও তুমি ধরো কোনো সিস্টেমকে হয়তো বিল্ড করেছো, তোমার কাছে ধরো একটা বড় একটা সিস্টেম রয়েছে, একটা অর্গানাইজেশন তুমি কাজ করো, তোমার কাছে ধরো তুমি একটা সিকিউরিটি এক্সপার্ট বা তুমি একটা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এক্সপার্ট। তোমার ধরো এটা কোনো বড় একটা সিস্টেম বা এটা কোনো অ্যাপ্লিকেশন। তুমি একজন সিস্টেম একটা সিকিউরিটি আর্কিটেক্ট বা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট ম্যানেজার, যা কিছু একটা তুমি সিস্টেমে কাজ করো বা সেই পার্টিকুলার অর্গানাইজেশনে তুমি কাজ করো। তোমাকে হয়তো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে দিয়েছে। তুমি ফার্স্টে তুমি কি করলে, স্টেপ নাম্বার ওয়ান কি করলে, স্টেপ নাম্বার ওয়ানে না, স্টেপ নাম্বার ওয়ানে তুমি আইডেন্টিফাই করছো তোমার সিস্টেমের বা তোমার সার্ভার বা তোমার নেটওয়ার্ক, তুমি সবগুলোকে তোমার আইডেন্টিফাই করছো তোমার কোনগুলো অ্যাসেট আছে। ওকে, বা তুমি আইডেন্টিফাই করছো যে তোমার সিস্টেম, তোমার নেটওয়ার্ক, তোমার সার্ভার, তোমার অ্যাপ্লিকেশন বা তোমার নেটওয়ার্ক ডিভাইসেস কোনগুলোকে স্ক্যান করতে হবে। স্ক্যান না করলে তো আমি তো উইকনেসটাকে খুঁজে পাবো না, তাদের তো টুলস আছে, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট টুলস আছে, যার থ্রু দিয়ে আমি সিস্টেমের ফ্লসগুলোকে আমরা বের করতে পারি। আমাকে তো স্ক্যান করতে হবে পুরো সিস্টেমটাকে, বা আমার সার্ভারটাকে আমাকে তো স্ক্যান করাতে হবে।
যেমন করে অ্যান্টিভাইরাস তোমার স্ক্যান করে করে বলে যে হ্যাঁ এখানে একটা ভাইরাস আছে, এখানে একটা ভাইরাস আছে, সেরকম। এটাকে বলছি আমরা অ্যাসেট ডিসকভারি। নাম্বার 2 হচ্ছে ভালনারেবিলিটি আইডেন্টিফিকেশন। তারপরে তোমার কি করছে, সেই পার্সন না কিছু টুলস ব্যবহার করছে বা ম্যানুয়াল টেস্টিং করে ডিটেক্ট করছে তোমার সিস্টেমের সিকিউরিটি ফ্লস কি কি আছে। সাপোজ ধরো তোমার সিস্টেমে হয়তো একটা কোনো সফটওয়্যার ধরো হয়তো আউটডেটেড একটা সফটওয়্যার আছে, তো আউটডেটেড সফটওয়্যার নিয়ে কিন্তু অনেক সময় আমার সিকিউরিটি ফ্লস আসতে পারে। বা ধরে নাও হয়তো তোমার সিস্টেমে তোমার ধরে নাও হয়তো উইক পাসওয়ার্ড আছে। সব কিছু তোমার হচ্ছে ভালনারেবিলিটি, ওয়ান কাইন্ড অফ ভালনারেবিলিটি বা ফল্ট বা উইকনেস তোমার সিস্টেমে, তোমার ধরো উইক পাসওয়ার্ড আছে, উইক পাসওয়ার্ড আছে। বা ধরে নাও তোমার সিস্টেমের কনফিগারেশন ধরো হয়তো মিস কনফিগারেশন রয়েছে, প্রপারলি কনফিগারেশন নেই, মিস কনফিগারেশন রয়েছে, তো এগুলো কিন্তু তোমার সিকিউরিটি ফ্লস বা ভালনারেবিলিটি। তাহলে এই সিকিউরিটি ফ্লস গুলোকে তোমার ডিটেকশন করতে পারে, ডিটেকশন করার যে স্টেপস তাকে বলছি আমরা ভালনারেবিলিটি আইডেন্টিফিকেশন। এটা তোমার কোনো টুলস এর থ্রু দিয়ে হতে পারে বা কোনো ম্যানুয়াল টেস্টিং এর থ্রু দিয়েও হতে পারে। স্টেপ নাম্বার 3 হচ্ছে ভালনারেবিলিটি অ্যানালিসিস। এবার তুমি অ্যানালিসিস করছো যে আউটডেটেড সফটওয়্যার, তুমি ভাবছো এবার যে তাহলে এটা কেন কেন আসলো। মানে তুমি এই প্রত্যেকটা ফ্লজের তুমি তার ইস্যুগুলো বা তার কজগুলোকে তুমি এখন জানার চেষ্টা করছো বা বোঝার চেষ্টা করছো। যে আমার আপডেটেড সফটওয়্যার আমি কবে ইনস্টল করেছিলাম, আমি কেন আপডেট করাইনি, আমি কেন লাইসেন্স ভার্সন পারচেস করিনি, তুমি এবার তারপরে কিন্তু অ্যানালিসিস করছো। উইক পাসওয়ার্ড, না তাহলে আমাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, কি পাসওয়ার্ড দিয়েছিলাম, কেন ওই পাসওয়ার্ডটাকে উইক বলা হচ্ছে, তুমি কিন্তু অ্যানালিসিস করছো। ইট ইজ আ ভালনারেবিলিটি অ্যানালিসিস। তাই তুমি কজগুলোকে কিন্তু বোঝার চেষ্টা করছো। বা মিস কনফিগারেশন, কে কনফিগার করেছিল, কেন সে কিভাবে কনফিগার করেছিল, তারটা কেন মিস কনফিগারেশন, তুমি অ্যানালিসিস করছো। দ্যাট ইজ দ্য ভালনারেবিলিটি অ্যানালিসিস। স্টেপ নাম্বার 4 হচ্ছে রিস্ক ইভালুয়েশন। এবার তুমি এই ভালনারেবিলিটি তুমি তো জেনে গেছো যে তোমার আউটডেটেড সফটওয়্যার আছে, তোমার উইক পাসওয়ার্ড আছে, তোমার মিস কনফিগারেশন আছে। এবার এই তিনটে ভালনারেবিলিটি থেকে তুমি এখন ক্লাসিফাই করছো বা প্রায়োরিটাইজ করছো যে কোন ভালনারেবিলিটি তোমার আগে তোমাকে সার্ভিস প্রোভাইড করতে হবে, তার রেমেডি তোমাকে প্রোভাইড করতে। তুমি হয়তো ধরলে যে হয়তো উইক পাসওয়ার্ডটা সব থেকে হয়তো তার লেভেলটা হয়তো তার সেভারিটি লেভেলটা হয়তো সব থেকে হাই, মানে তার তোমার তীব্রতা তোমার সবার থেকে বেশি, তার তীব্রতা তোমার সবার থেকে বেশি। তখন তুমি তার জন্য কিনা তুমি কিন্তু ফার্স্ট রেমিডিয়েশন কিন্তু তুমি প্রোভাইড করবে, তাকে তুমি কিন্তু ফার্স্ট রেমেডি প্রোভাইড করবে, তার এগেনস্টে কাজ করবে তুমি প্রথমে। ঠিক আছে, দ্যাট ইজ আ রেমিডিয়েশন, দ্যাট ইজ আ রেমিডিয়েশন বা রিক্স ইভালুয়েশন। তাহলে রিক্সটাকে ইভালুয়েশন করছি কোনটা সব থেকে হাই রিক্স, তারপর সেই হাই রিক্সের এগেনস্টে কিন্তু তাকে আমরা রেমেডি প্রোভাইড করছি। এটা কিন্তু আমাকে প্রায়োরিটাইজ করতে হবে। আমি ধরো এটাকে হাই বললাম, এটাকে আমি বলছি হয়তো মিডিয়াম, আমি এটাকে বলছি হয়তো লো, তাহলে ফার্স্টে হাইটা তোমার সার্ভিস পাবে, তারপর তোমার মিডিয়াম, তারপর তোমার লো। তারা বলছি রেমিডিয়েশনস কি, আমার কাকে আমি কখন রেমেডি দেব। আর নাম্বার 6 হচ্ছে ভেরিফিকেশন আর রিপোর্টিং। আমার এই সমস্ত কাজগুলো তোমার সমস্ত হয়ে যাওয়ার পর বা রেমেডি হয়ে যাবার রেমিডিয়েশন হয়ে যাওয়ার পর, এবার কিভাবে করা হয় রেমিডিয়েশন, না আমি ধরো হয়তো আমার সিস্টেমের যে সফটওয়্যারটাকে ধরুন আমি আপডেট করলাম, যেটা আগে আউটডেটেড হয়েছিল, আপডেট করলে তোমার কি হবে, এখন আপডেট হয়ে যাবে। আমি তোমার কি করলাম না, আমি আমার কনফিগারেশনটাকে ধরো তোমার আপডেট করলাম, তাহলে এটা মিস কনফিগারেশন থাকছে না। আমি উইক পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে তোমার স্ট্রং পাসওয়ার্ড দিলাম, তো আমার এখন স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে। এটা কিন্তু হয়তো তোমার ভেরিফিকেশন অ্যাকচুয়ালি। তাহলে এই ভেরিফিকেশনগুলো করার জন্য কিন্তু আমাকে কি করতে হবে, না আমাকে কিন্তু তোমার স্ক্যান করতে হবে। তাহলে আমরা রেমিডিয়েশন তোমার দিচ্ছি কেমন করে, না আমি একটা একটা কোনো আপডেট কোনো সফটওয়্যারকে হয়তো ইনস্টল করছি, আমি হয়তো একটা কোনো স্ট্রং পাসওয়ার্ডটাকে হয়তো সেট করছি, বা আমি হয়তো কনফিগারেশন তোমার হয়তো তোমার সেটিংসটাকে হয়তো চেঞ্জ করলাম বা আপডেট করে দিলাম। দ্যাট ইজ আ রেমিডিয়েশন। আফটার দ্য রেমিডিয়েশন আমি এখন পুরো সিস্টেমটাকে আমি স্ক্যান করে দেখবো যে আমার যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো কি এখনো রয়েছে না সেগুলো ফিক্স হয়ে গেছে। তার জন্য কিন্তু তোমাকে একটা ডিটেল রিপোর্ট তৈরি করতে হয়, যে রিপোর্টটা কিন্তু তোমাকে সাবমিট করতে হবে ম্যানেজমেন্টকে, তোমার কোম্পানির যে ম্যানেজমেন্ট তাকে তোমাকে সাবমিট করতে হবে, তাকে বলা বলছে আমরা রিপোর্টিং। আর ভেরিফিকেশন মানে হচ্ছে আমরা স্ক্যান করছি পুরো সিস্টেমটাকে, যে আমার আগে যে ভালনারেবিলিটিগুলো ছিল সেগুলো কি এখন রেমিডিয়েশন হওয়ার পর কি সব সলভ হয়ে গেছে, না কিছু এখনো এক্সিস্ট করছে বা রয়ে গেছে। তো এই 6টা স্টেপের থ্রু দিয়ে কিন্তু আমরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট আমরা করতে পারি। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই? বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? এই স্টেপটা আমরা সবাই বুঝতে পেরেছি কিভাবে অ্যাসেসমেন্ট করা হয়, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করা হয়? হ্যাঁ? এবার আমরা চলে আসবো টাইপস অফ ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। কি কি টাইপের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট হয়? আমি জাস্ট নামগুলো বলবো। দ্যাট ইজ আ নেটওয়ার্ক বেসড অ্যাসেসমেন্ট,
নেটওয়ার্ক রেমিডি, তোমার জ্বর হয়েছে, তুমি ওষুধ খেয়ে নিলে, তুমি এখন দ্যাট ইজ আ রেমিডিয়েশন। ঠিক আছে, নেটওয়ার্ক বেসড অ্যাসেসমেন্ট, বুঝতে পারলে আকাশ? নেটওয়ার্ক বেসড অ্যাসেসমেন্ট, আমার সিস্টেমের পাসওয়ার্ডটা আউটডেটেড হয়ে গেছে অ্যান্টিভাইরাসটা, তাহলে আমি কি করবো তার রেমেডি দেওয়ার জন্য? ওটাকে আমি আপডেট করে নেবো, ইয়েস অর নো? তাহলে আপডেট করলেই তো আমার তো ওটা তো আর আপডেটেড থাকবে না, তো আপডেট হয়ে যাবে সফটওয়্যারটা, যাবে না? তাহলে ওটা হচ্ছে রেমেডি। ওকে, নাম্বার 2 হচ্ছে হোস্ট বেস অ্যাসেসমেন্ট। আমি কিন্তু ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট তোমার টাইপগুলো বলছি, হোস্ট বেসড অ্যাসেসমেন্ট। থার্ড তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড অ্যাসেসমেন্ট। কি কি লেভেলে আমরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে পারি? ডেটাবেস অ্যাসেসমেন্ট, ডেটাবেসে তোমার তো কোনো ভালনারেবিলিটি থাকতে পারে, তো ডেটাবেসটাকে আমাকে অ্যাসেসমেন্ট করতে হবে ভালনারেবিলিটি কোথায় কোথায় আছে তার জন্য, ডেটাবেস অ্যাসেসমেন্ট। তো ডিফারেন্ট লেভেলে কিন্তু আমরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট কিন্তু করতে পারি। নাম্বার 5 হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাসেসমেন্ট, ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাসেসমেন্ট। ওকে, নাম্বার 6 হচ্ছে ক্লাউড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, ক্লাউড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। এই ডিফারেন্ট টাইপের কিন্তু ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট আছে। যেমন ধরো না, হয়তো আমি নেটওয়ার্ক বেস অ্যাসেসমেন্ট করব বা নেটওয়ার্ক বেস ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করবো, কি করে করবো? না, আমি আমার যত নেটওয়ার্ক ডিভাইস রয়েছে, আমি প্রত্যেকটা ডিভাইসকে তোমার স্ক্যান করছি, যে তার মধ্যে কোনো ভালনারেবিলিটি নেই তো, আমার রাউটার, আমার সুইচ, আমার ফায়ারওয়ালস, তার মধ্যে কোনো ভালনারেবিলিটি নেই তো, তার মধ্যে কোনো সিকিউরিটি ফ্লস নেই তো, বা কোনো উইকনেস নেই তো। দ্যাট ইজ আ নেটওয়ার্ক বেস অ্যাসেসমেন্ট। নাম্বার 2 হচ্ছে হোস্ট বেস অ্যাসেসমেন্ট। হোস্ট, আমার যে মেশিনে তোমার ধরো তুমি কাজ করছি, আমার হোস্ট মেশিন, তো আমার সেই মেশিনে অপারেটিং সিস্টেমটাকে চেক করছি, আমি আমার সার্ভারটাকে চেক করছি, আমার এন্ড পয়েন্টটাকে চেক করছি, যে কোনো সেখানে কোনো উইকনেস নেই তো, দ্যাট ইজ আ হোস্ট বেসড অ্যাসেসমেন্ট। নাম্বার 3 হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন বেসড অ্যাসেসমেন্ট। আমার যে ওয়েব অ্যাপ্লিকেশন, তাকে আমি টেস্ট করছি, আমার যে মোবাইল অ্যাপ্লিকেশন, তাকে আমি টেস্ট করছি যে তার মধ্যে কোনো ফ্লস রয়েছে আছে কিনা। ওকে, দ্যাট ইজ আ অ্যাপ্লিকেশন বেসড অ্যাসেসমেন্ট। নাম্বার 4 তোমার হচ্ছে ডেটাবেস অ্যাসেসমেন্ট। আমি এক্সামিন করছি আমার ডেটাবেস কনফিগারেশনটাকে, বা আমার যে কন্ট্রোল অ্যাক্সেস যে ইস্যু, মানে আহ, মানে আমার যে ইস্যুগুলো ছিল ডেটাবেসের মধ্যে, সেই ইস্যুগুলো এখন রয়েছে কিনা। তো ইস্যু থাকা মানে তোমার তো ওয়ান কাইন্ড অফ ফ্লজ, তার মানে তোমার তো ভালনারেবিলিটি, দ্যাট ইজ ডেটাবেস অ্যাসেসমেন্ট। আর নাম্বার 5 হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাসেসমেন্ট। আমরা অনেক সময় ওয়্যারলেস নেটওয়ার্কের থ্রুতে আমরা কানেক্টেড থাকি, তো আমাকে ডিটেকশন করতে হবে যে আমার এই ওয়াইফাই কনফিগারেশন কি তোমার সিকিউর না ইনসিকিউর, বা আমার সেখানে আনঅথরাইজ কোনো অ্যাক্সেস পয়েন্ট আছে কিনা। তো যদি আমার একটা ইনসিকিউর যদি তোমার ওয়াইফাই কনফিগারেশন হয়, তো সেটা কিন্তু সেই ওয়াইফাইটা কিন্তু একটা ফ্লস বা একটা উইকনেস, এগুলো কিন্তু আমরা ডিটেকশন করতে পারছি আমাদের ওয়্যারলেস নেটওয়ার্ক ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের থ্রু দিয়ে। আর নাম্বার 6 হচ্ছে তোমার যে ক্লাউড ভালনারেবিলিটি। যদি আমার ক্লাউড এনভায়রনমেন্টে যদি কোনো মিসকনফিগারেশন থেকে থাকে, বা যদি কোনো সিকিউরিটি ফ্লস থাকে, তাকে আইডেন্টিফাই করার জন্য তোমার যে অ্যাসেসমেন্ট, তাকে আমরা বলছি ক্লাউড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। তো এই ডিফারেন্ট টাইপের কিন্তু অ্যাসেসমেন্ট, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট হতে পারে। এবার কি টুলস ব্যবহার করে আমরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট আমরা করতে পারি? কমন টুলস ইউজড, কমন টুলস ইউজড, কি কি টুলস ব্যবহার করে আমরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করি, সেই টুলসগুলো আমরা একটু নামগুলো জাস্ট জানবো, কি কি টুলস ব্যবহার করি। নাম্বার 1 হচ্ছে নেসাস, খুব পপুলার একটা টুলস, সেটার নাম হচ্ছে নেসাস। এটাকে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট স্ক্যানিং টুল বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা তোমার সাইবার সিকিউরিটি যারা স্টাডি করে, মানে পড়াশোনা করে, বা যারা তোমার ডিপ্লোমা করে বা বিটেক করে, তারা কিন্তু এই টুলটার কথা তারা কিন্তু ফ্যামিলিয়ার অলরেডি। এই টুলস দিয়ে তারা কিন্তু ভালনারেবিলিটি স্ক্যানিং করে, পপুলার টুল কিন্তু একটা। নাম্বার 2 হচ্ছে ওপেন ভ্যাস, ভিএসটা হচ্ছে ক্যাপিটাল, মানে ওপেন সিস্টেম, মানে ওপেন সোর্স ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট সিস্টেম। ওকে, থার্ড তোমার হচ্ছে নিক্তো বলে একটা আছে, NIKTO। হুম, ওপেন ভ্যাসটা, ওপেন ভ্যাসটা বলছো? ওপেন ভ্যাসটা হচ্ছে একটা ওপেন সোর্স ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট সিস্টেম।
ওপেন সোর্স মানে তুমি তুমি এটাকে ইজিলি অ্যাভেল করতে পারো। ওকে, ওটা একটা ওপেন সোর্স, ওটা একটা ওপেন সোর্স ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট সিস্টেম, যার থ্রু দিয়ে তুমি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে পারো যে কোনো সিস্টেমের রেসপেক্ট, সে তোমার নেটওয়ার্ক, সে তোমার হোস্ট, সে তোমার অ্যাপ্লিকেশন হতে পারে। আর একটা নিত্য হচ্ছে, এটাকে বলা হয় ওয়েব সার্ভার ভালনারেবিলিটি স্ক্যানার। তুমি একমাত্র এই এনআইকে টিও দিয়ে তুমি একমাত্র ওয়েব সার্ভারে কিন্তু ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে পারবে। ওকে, নাম্বার 4 হচ্ছে, এটা কিন্তু সবার জন্য খুব কমন, সেটা হচ্ছে আমরা কোনো নেটওয়ার্ক স্ক্যানিং বা ম্যাপিং এর জন্য যে টুলটা ব্যবহার করি সেই টুলটার নাম হচ্ছে এনম্যাপ। এই এনম্যাপটা কিন্তু খুব ব্যবহার করে যারা তোমার সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়। এনম্যাপ, নেটওয়ার্ক সিকিউরিটি স্ক্যানিং অ্যান্ড ম্যাপিং টুল। ওকে, আর ওয়েব অ্যাপ্লিকেশন ভালনারেবিলিটি চেক করার জন্য তোমার একটা টুলস আছে, মানে বেসিক্যালি তোমার প্রত্যেকটা টাইপে যে তোমাকে আমি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের কথা বললাম, তো প্রত্যেকটা টাইপের জন্য কিন্তু তোমার সেপারেট সেপারেট টুলস আছে। ঠিক আছে, নেটওয়ার্ক অ্যাসেসমেন্টের জন্য একরকম আছে, আমার ক্লাউড অ্যাসেসমেন্ট তোমার টুলস আর ডিফারেন্ট আছে, সব কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টুল আছে। ঠিক আছে, এটাকে আমরা বলছি অ্যাকুনেটিক্স। অ্যাকুনেটিক্স, এই অ্যাকুনেটিক্স দিয়ে অ্যাকচুয়ালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। এটা ওয়েব অ্যাপ্লিকেশনের কোনো ভালনারেবিলিটিগুলোকে আমরা স্ক্যান করতে পারি, কোনো ওয়েব অ্যাপ্লিকেশনের কোনো ভালনারেবিলিটিকে আমরা স্ক্যান করতে পারি অ্যাকুনেটিক্স দিয়ে। ওকে, নিত্য দিয়ে আমরা কোনো ওয়েব সার্ভারে কোনো ভালনারেবিলিটিগুলোকে আমরা চেক করতে পারি। ওকে, এনম্যাপ দিয়ে আমরা নেটওয়ার্ক স্ক্যানিং করতে পারি বা ম্যাপিং করতে পারি, নেটওয়ার্ক স্ক্যানিং অ্যান্ড ম্যাপিং। ওপেন ভ্যাস দিয়ে আমরা কোনো, আমি তো এখানে বললাম ওপেন ভ্যাস মানে হচ্ছে এটা ওপেন সোর্স vulnerability assessment system, vulnerability assessment system। আর নেসাসটা বললাম একটা একটা স্ক্যানিং টুল, খুব পপুলার একটা স্ক্যানিং টুল হচ্ছে নেসাস স্ক্যানিং টুল। তো এই টুলগুলোর জাস্ট নামগুলো মনে রাখবে, কয়েকটা টুলসের নাম মনে রাখবে, যেমন এনম্যাপ খুব কমন একটা নাম। ওকে, বা নেসাস খুব কমন একটা নাম। Okay? যাই হোক, তো এই হচ্ছে আমাদের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের কাজ। তাহলে আমরা যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, তোমার বেনিফিট কি না, আমরা আগে থেকে আমার অ্যাটাক করবার আগে আমি আগে থেকে তোমার জানতে পেরে যাচ্ছি যে আমার সিস্টেমের উইকনেস কোনগুলো, তার কারণে যেমন ডিটেক্ট করছি। তারপরে আমি আমার সিস্টেমের আগে থেকে তোমার ধরো রিস্ক ম্যানেজমেন্ট করে ফেলতে পারছি বা ডিসিশন মেক করে ফেলতে পারছি যে ওই রিস্কগুলোকে কি করে আমরা মানে মিটিগেট করবো বা কিভাবে আমরা কমাবো। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা করে ফেলতে পারি, তাহলে আলটিমেট কি হবে না, আমার সিস্টেমের তোমার ধরো ফিনান্সিয়াল যে লস বা আমার সিস্টেমের যে ডাউন টাইমটা কিন্তু অনেকটা কমে যাবে। আমার সিস্টেমে তোমার ধরো ফ্লজ আছে বা উইকনেস আছে, আমার কোনো ধরনের সেই উইকনেসের উপরে বেস করে হয়তো একটা কোনো সিকিউরিটি অ্যাটাক হয়ে গেল, তাহলে কি হবে, তাহলে আমার ধরো কিছুদিন সময় ধরো আমার সিস্টেম তোমার এখন ডাউন হয়ে গেল, আমার সেখানে ফিনান্সিয়াল লস চলে আসলো। যদি তুমি ভাবো যে গুগল তোমার ধরো যদি তোমার 1 ঘন্টার জন্য যদি কোনোদিন বন্ধ হয়ে যায় গুগল, তাহলে কি হবে বলতো, কত কত মানে কত বিলিয়ন লস হবে জানো। তো সেরকম আমার সিস্টেমে কিন্তু ডাউন টাইমটা মানে কমে যাবে, আর ফিনান্সিয়াল কিন্তু মানে লসটাও কিন্তু অনেকটা কমে যাবে যদি আমরা প্রপারলি যদি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে পারি। তাহলে এটা কিন্তু হচ্ছে বেনিফিট অফ দ্য ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। এই মানে বেনিফিটগুলো কিন্তু আমরা পেতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের মেইন কনসেপ্ট। আমরা এক কথায় একটা ইন সামারি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, আমি কিন্তু আর এই বেনিফিটটা আমি কিন্তু আর লিখলাম না, হ্যাঁ, বেনিফিট আমরা নিজেরাই কিন্তু আমরা লিখে ফেলতে পারবো বেনিফিটটা। আমি ইন সামারি বলতে পারি যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট ইকুয়ালস টু ফাইন্ডিং অ্যান্ড ফিক্সিং মানে হচ্ছে ঠিক করা, হ্যাঁ, ফাইন্ডিং অ্যান্ড ফিক্সিং উইকনেস বা ফ্লজ বিফোর হ্যাকার ডু। হ্যাকার হ্যাক করবার আগে যদি আমরা উইকনেসগুলোকে যদি আমরা ফাইন্ড করতে পারি অ্যান্ড ফিক্স করতে পারি, তাকে আমরা বলছি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। তাকে আমরা বলছি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস একটা সিকিউরিটি প্র্যাকটিস। একটা অর্গানাইজেশন সে কিন্তু সিস্টেমটাকে সবসময় সিকিউর বা আপ টু ডেট রাখার জন্য, বা যাতে সে সবসময় সাইবার থ্রেট থেকে
থ্রেটের সঙ্গে তোমার লড়াই করতে পারে, তার জন্য সে কিনা সবসময় কন্টিনিউয়াসলি কিন্তু এই সিকিউরিটি প্র্যাকটিসটা কিন্তু সে তার চলতেই থাকে তার কোম্পানিতে, দ্যাট ইজ আ ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। এটা যে আমি যে বছরে একবার করে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করবো তা কিন্তু নয়, এটা কিন্তু এটা কন্টিনিউয়াস একটা সিকিউরিটি প্র্যাকটিসেস। এটা কিন্তু মানে ডে বাই ডে না হলেও কিন্তু উইকলি তোমার 3 থেকে 4 বার কিন্তু ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করা হয় কোনো বড় বড় কোম্পানিতে। ঠিক আছে, কোনো বড় যাতে করে তাদের সিস্টেমটা সেফ থাকে, যাতে করে তারা আপ টু ডেট থাকতে পারে, যাতে করে তারা তোমার সিকিউর থাকতে পারে, যাতে করে তারা যে কোনো সাইবার থ্রেটের এগেনস্টে তারা রেজিলেন্ট থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের মেইন কনসেপ্ট। ঠিক আছে, এবার আমরা একটা আজকে লাস্ট কনসেপ্টে আসবো, সেটা হচ্ছে পেনিট্রেশন টেস্টিং। আমি এটা একটা গল্পটা বলবো, গল্পটা বলার পর যদি টাইম না পাই তাহলে আমরা হয়তো কনসেপ্টটা হয়তো নেক্সট দিন বলবো। তো গল্পটা শুনলেই আমরা মানে হোয়াট ইজ পেনিট্রেশন টেস্টিং আমরা কিন্তু জেনে যাব। ওকে, তোমাদের এখানে টার্মটা ছিল পেনিট্রেশন। পেনিট্রেশন টেস্টিং, পেনিট্রেশন টেস্টিং। চলো একটা গল্প বলি, হ্যাঁ, এটার জন্য একটা গল্প বলি। তো আমার স্টোরিটার নাম হচ্ছে দ্য লকড স্কুল অ্যান্ড দ্য এথিক্যাল হ্যাকার। এথিক্যাল হ্যাকার। আমার এই গল্পে যে সমস্ত ক্যারেক্টারগুলো আছে, যে সমস্ত চরিত্রগুলো আছে, যেমন প্রথম চরিত্রটা আমি বলছি প্রিন্সিপাল রয়। সে হচ্ছে কিনা হেড অফ দ্য টেকনো স্কুল। টেকনো স্কুলে সে হচ্ছে হেড। অনন্যা একজন স্মার্ট কম্পিউটার সায়েন্সের একজন স্টুডেন্ট, যে হচ্ছে কিনা একজন এথিক্যাল হ্যাকার, আর মিস্টার দাস সে হচ্ছে কিনা ওই স্কুলস আইটি অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটর আইটি অ্যাডমিন। এই তিনটে আমার ক্যারেক্টার আমার এই গল্পের, দ্য লকড স্কুল অ্যান্ড দ্য এথিক্যাল হ্যাকার। গল্পটাকে পরপর একটু বোঝার চেষ্টা করো, তাহলেই পেনিট্রেশন টেস্টিং কি সেটা বুঝতে পেরে যাবে। সিন নাম্বার 1, প্রথম সিনে ধরে নাও, ফার্স্টে প্রবলেমটা বলবো। সিন নাম্বার 1-এ ফার্স্টে প্রবলেমটা বলবো। তো ওয়ান ডে, কোন একদিন প্রিন্সিপাল রয় একটা মেসেজ পেল যে তার যে স্কুলের যে অনলাইন এক্সামিনেশন সিস্টেম রয়েছে সেটা সেফ নয়। সেটা মেসেজ পেল যে ইওর স্কুল অনলাইন এক্সামিনেশন সিস্টেম মাইট নট বি সেফ। তো সেফ নয় কেন সে মেসেজটা পেলো না, কোন একজন বললো যে কোন একটা স্টুডেন্ট তারা কিন্তু তাদের মার্কসগুলোকে তারা চেঞ্জ করতে পারছে, খুব স্মল একটা ট্রিক ব্যবহার করে তারা কিনা মার্কসগুলোকে চেঞ্জ করে ফেলতে পারছে। তো আমার স্কুলের অনলাইন এক্সামিনেশন সিস্টেম বা পোর্টাল, সেখানে সমস্ত স্টুডেন্টরা অনলাইন এক্সামিনেশন দেয়। এবার ধরো যে স্টুডেন্টটা হয়তো কম মার্কস পেয়েছে সে যদি তোমার ট্রিক ব্যবহার করে যদি তোমার বেশি মার্কস পেয়ে যায়, তাহলে খুবই সমস্যা। এটা হচ্ছে কিন্তু প্রবলেমটা। তখন প্রিন্সিপাল রয় সে তখন তার যে আইটি যে অ্যাডমিন আছে স্কুলের, তাকে ডেকে পাঠালো, মিস্টার দাসকে।
দেখে বলছে যে ইজ ইউর সিস্টেম রিয়েলি সেফ। সে কিন্তু আইটি অ্যাডমিনকে বলছে যে তোমার সিস্টেমটা কি সেফ, রিয়েলি সত্যি করে তোমার সিস্টেমটা কি সেফ? তখন মিস্টার দাস বলছে যে তোমার আইটি অ্যাডমিন, সে বলছে যে হ্যাঁ স্যার, আমি অলরেডি অ্যান্টিভাইরাস ইনস্টল করেছি, আমি অ্যাডমিন পাসওয়ার্ডটা অলরেডি আমি চেঞ্জ করেছি, তো ইট শুড বি সেফ, ইট শুড বি সেফ। কিন্তু তার কথা শুনে মিস্টার প্রিন্সিপাল রয়, সে কিন্তু স্যাটিসফাইড হলো না। সে কিন্তু তোমার স্যাটিসফাই কিন্তু হলো না। তখন সে ডাকলো এথিক্যাল হ্যাকার যে অনন্যা, তাকে তাকে ডাকলো। প্রিন্সিপাল রয়ের একজন ব্রাইটেস্ট একজন স্টুডেন্ট অনন্যা, যে কিনা লার্ন করেছে সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকিং এর কোনো কোর্স বা কোনো ডিগ্রি সে হয়তো লার্ন করেছে, তাকে ডাকলো। সিন নাম্বার 1 আমার শেষ হয়ে গেল। সিন নাম্বার 1-এ কিন্তু এই ফ্যাক্টটা হলো আমার গল্পে। এবার সিন নাম্বার 2। এবার এথিক্যাল হ্যাকার অনন্যা আসলো। এবার সে তার এখন কাজগুলো সে শুরু করেছে। অনন্যা হেসে বলল, তাকে তো সমস্ত ঘটনাটাই বললো প্রিন্সিপাল রয়। তখন অনন্যা এখন হেসে বলছে যে স্যার, ইউ ওয়ান্ট মি টু টেস্ট ইউর সিস্টেম লাইক আ হ্যাকার উড, বাট এথিক্যালি। যে আপনি আমাকে ডাকছেন যে আপনার সিস্টেমটাকে টেস্ট করার জন্য, যেমন করে একজন হ্যাকার একটা কোনো সিস্টেমকে সে টেস্ট করে, কিন্তু আমি কাজটা করব কিন্তু এথিক্যালি। আমরা জানি হোয়াট ইজ এথিক্যাল হ্যাকার। তখন প্রিন্সিপাল রয় তাকে জিজ্ঞেস করলো, কিউরিয়াসলি জিজ্ঞেস করলো যে হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট। অনন্যাকে জিজ্ঞেস করলো যে তুমি কি বলতে চাইছো, যে তুমি আমাকে যে আপনি আমাকে চাইছেন যে আমার সিস্টেমটাকে টেস্ট করার জন্য লাইক আ হ্যাকার উড, বাট এথিক্যালি। তখন অনন্যা তখন তাকে এক্সপ্লেন করছে প্রিন্সিপাল রয়কে যে যে আমরা কিন্তু এখানে অ্যাক্ট করব লাইক আ রিয়েল হ্যাকার। আমি এখানে কিন্তু একজন রিয়েল হ্যাকার, অনন্যা বলছে। কিন্তু হ্যাকাররা তো তোমার ডেটাকে চুরি করে, কিন্তু আমি ডেটাকে চুরি করব না, আমি ফাইন্ড করব যে আপনার সিস্টেমে কি উইকনেস আছে, আমি সেগুলোকে আপনাকে রিপোর্ট করব, আর তার সঙ্গে সঙ্গে সেগুলোকে কি করে ফিক্স করতে হয় সেটা কিন্তু কেমন করে ফিক্স করতে হয় সেটা আমি আপনাকে বলবো, আপনি সেগুলোকে ফিক্স করে দেবেন যাতে করে সেগুলোকে আমরা ফিক্স করতে পারি। এটা হচ্ছে সিন নাম্বার 2। তো সিন নাম্বার 2-তে তোমার অনন্যার সঙ্গে কিন্তু প্রিন্সিপাল রয়ের একটা কনভারসেশন কিন্তু চললো। মানে তখন সে সে কিন্তু অ্যাকচুয়ালি বলছে যে আমি অ্যাক্ট করবো লাইক আ রিয়েল হ্যাকার। তাহলে এই যাকে আমরা বলছি পেনিট্রেশন টেস্টিং, তাহলে এই পেনিট্রেশন টেস্টিং এ কিন্তু, বা যাকে বলা হয় পেন টেস্টিং। তো পেন টেস্টিং এ কি হয় না, কিন্তু যারা তোমার এথিক্যাল যারা হ্যাকার, তারা কিন্তু অ্যাক্ট করে কিন্তু লাইক আ রিয়েল হ্যাকার। একটা হ্যাকার যেভাবে তোমার হ্যাক করে, তারা কিন্তু সেভাবে কিন্তু হ্যাক করবে। কিন্তু একটা হ্যাকার তো তোমার ধরো কিছু ইনফরমেশন তো সেটা চুরি করবে, ডেটা বা ইনফরমেশন তো চুরি করে, কিন্তু এ কিনা চুরি করবে না। এ তোমার সিস্টেমের যে উইকনেস গুলোকে তোমার সেগুলোকে ফাইন্ড করে দেবে, তোমার সেগুলোকে রিপোর্ট করবে তোমার কাছে যে এই উইকনেস রয়েছে আমার সিস্টেমে, যাতে করে সেগুলোকে ফিক্স করা যায়। এটা সিন নাম্বার 2 গেল। এবার সিন নাম্বার 3-তে এবার ইনভেস্টিগেশনটা স্টার্ট হয়েছে। তখন অনন্যা তোমার কিন্তু ইনভেস্টিগেশনটাকে কিন্তু শুরু করেছে, বিগান হার ইনভেস্টিগেশন, বা তার টেস্টিংটা কিছু শুরু করেছে। তো সিস্টেমের ফ্লস গুলো সে কি করে জানতে পারবে, তাকে তো টেস্ট করতে হবে। পুরো পুরো যে তোমার অ্যাপ্লিকেশনটা রয়েছে বা যে তোমার যে সিস্টেমটা রয়েছে, তাকে তো টেস্ট করতে হবে। তখন অনন্যা কি কি করছে, তার পেনিট্রেশন টেস্টিং কিন্তু সেবা স্টার্ট করেছে। প্রথমে সে যে কাজটা করছে সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। সে স্কুলের ওয়েবসাইট সম্বন্ধে ডিটেলসটাকে ফার্স্টে কালেক্ট করলো, যে ওই স্কুলের ওয়েবসাইটটার আইপি অ্যাড্রেস কি, কোন সার্ভারে আছে, সার্ভারটা কোন টাইপের সার্ভার, লগ ইন পেজটার ইউআরএল কি, বা লগ ইন পেজটা কেমন, তার সমস্ত কিন্তু মানে ইনফরমেশন গুলো সে কিন্তু ফার্স্টে গ্যাদার করলো। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1, ইজ দ্য ইনফরমেশন গ্যাদারিং। সেকেন্ড তোমার হচ্ছে, এবার সেকেন্ড স্টেপটা তোমার হচ্ছে স্ক্যানিং।
তখন ওই অনন্যা সেটা টুলস ব্যবহার করলো, সেই টুলসটার নাম হচ্ছে এনম্যাপ। একটু আগে আমরা এনম্যাপ পড়ে এসেছি। এনম্যাপ টুলস ব্যবহার করে সে স্কুল সার্ভারের যে সার্ভার বা সার্ভিসেস গুলোকে সে কিন্তু এখন রান করছে এনম্যাপ দিয়ে। থার্ড হচ্ছে তোমার ভালনারেবিলিটি অ্যানালিসিস। তখন সে দেখতে পাচ্ছে যে সিস্টেমের মধ্যে তোমার কিছু ওল্ড ভার্সনে কিছু প্লাগইন আছে, বা কিছু সিকিউরিটি কিছু বাগ সে সেখান থেকে দেখতে পেল। নাম্বার 4 হচ্ছে এক্সপ্লয়টেশন। তখন সে একটা সেফ টেস্টিং টুল ব্যবহার করলো, যেটাকে মেটাস্প্লয়েট বলা হয়। ওকে, যেমন করে একটা রিয়েল হ্যাকার তোমার সে তার লগ ইন গুলোকে সে বাইপাস করে, বা মাস্ক গুলোকে যেমন করে সে অ্যাক্সেস করে, সে সেভাবেই কিন্তু কাজটা শুরু করলো। কিন্তু সে যা সেটাকে সিমুলেট করে দিচ্ছে, যাতে করে আর কেউ ওটাকে এক্সপ্লয়েট করতে না পারে বা লগ ইনটাকে বাইপাস করতে না পারে। সে কিন্তু কিছু চেঞ্জ করেনি। সে অ্যাজ আ প্রুফ সে প্রত্যেকটার জন্য বা প্রত্যেকটা মানে ফ্লজ এর জন্য কিন্তু সে কিন্তু এটা করে স্ক্রিনশট নিয়ে রেখেছে, আর সেগুলো কিন্তু সে ডকুমেন্টেড করেছে ওই ফ্লজ গুলোকে। ওকে, তাহলে এই কাজটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার অনন্যা করলো, যে সেটা রিপোর্ট তৈরি করলো। সিন নাম্বার 4টা হচ্ছে দ্য রিপোর্ট। সে কিন্তু একটা পেনিট্রেশন টেস্টিং একটা রিপোর্ট তৈরি করলো। সে বলল যে, সে তখন বলছে স্যারকে যে আপনার সিস্টেমে একটা আপডেট একটা লগ ইন প্লাগ ইন ছিল, তার রিস্ক লেভেলটা হচ্ছে হাই। তাকে রেকমেন্ড করলো যে আপনি এটাকে যদি আপডেট করে নেন লেটেস্ট ভার্সনে, তাহলে হয়তো এই লগ ইন যে প্লাগ ইনটা আছে সেটা হয়তো এখন ভালোভাবে কাজ করবে, কোনো রিস্ক থাকবে না। সেকেন্ড, সে আইডেন্টিফাই করলো যে উইক পাসওয়ার্ড রয়েছে আপনার যে সার্ভারের যে আম, ওটা যে তোমার আমার যে ওয়েবসাইটটা তোমার যে সার্ভারে যে রাখা আছে না, বা হোস্ট করা আছে, তার একটা উইক পাসওয়ার্ড রয়েছে যে school123, তার রিস্ক লেভেলটাও হাই। তখন সে বলে যে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড পলিসি আমি আপনাকে প্রোভাইড করছি, আপনি কোনো স্ট্রং পাসওয়ার্ড ওখানে অ্যাপ্লাই করুন। থার্ড বললো যে কোনো আমার হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলে কোনো এনক্রিপশন নেই, এটা রিস্ক লেভেলটা হচ্ছে মিনিমাম, মানে মিডিয়াম রিস্ক লেভেল। তখন সে বললো যে আপনি ইমিডিয়েট একটা এসএসএল একটা সার্টিফিকেটকে আপনি ইনস্টল করে নিন, সিকিউর সকেট লেয়ার, এটাকে বলা হয় এসএসএল, এটা সার্টিফিকেট আপনি ইনস্টল করে নিন, তাহলে কিনা আমার এসটিটিপি আপনার কোনো সমস্যা থাকবে না। আর লাস্ট বলল যে আপনার যে অ্যাডমিন প্যানেলটা আছে, তো সেটা কিন্তু একটু সমস্যা রয়েছে, সেটাকে আমাকে ঠিক করতে হবে, যাতে করে আমরা রেস্ট্রিক্ট করতে পারি অ্যাক্সেস গুলোকে আইপি দিয়ে। ওকে, আইপি দিয়ে আমি অ্যাক্সেস করব না, আমি ডিরেক্ট তোমার কোনো ডোমেন নেম দিয়ে অ্যাক্সেস করব। তাহলে এই সমস্ত ভালনারেবিলিটি গুলো সে কিন্তু খুঁজে পেয়েছে, তার একটা ডিটেল একটা রিপোর্ট তৈরি করে, এটাকে বলা হয় পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট। তো সেই রিপোর্টটা কিন্তু অনন্যা প্রিপেয়ার করে কিন্তু সে কিন্তু প্রিন্সিপাল রয়কে সে দিল। তো প্রিন্সিপাল রয় তো খুব খুশি। ওকে, সে আহ, দেখলো যে এখন তার সিস্টেমটা মানে কি কি ফল্ট রয়েছে, আর সেটাকে ঠিক করতে গেলে কি করতে হবে সেটা কিন্তু তাকে কিন্তু অনন্যা কিন্তু বলেছে, সে কিন্তু ঠিক করেনি এখন। ওকে, তাহলে তখন প্রিন্সিপাল রয় বলছে যে তার মানে আমরা দেখলাম যে এতক্ষণ ধরে আহ, যে কি করলে আমাদের সিস্টেমটা সেফ থাকবে, তার জন্য আমরা পেনিট্রেশন টেস্টিং করলাম, পেনিট্রেশন অনন্যাকে দিয়ে পেনিট্রেশন টেস্টিং করালাম, অনন্যা তার একটা রিপোর্ট আমাদেরকে জেনারেট করলো। তাহলে এখানে পেনিট্রেশন টেস্টিংটার দরকারটা কেন ছিল? তো সেটা কিন্তু এখন প্রিন্সিপাল রয় কিন্তু জানতে পারলো যে হ্যাঁ, এখানে শুধুমাত্র স্কুলে আইটি অ্যাডমিন রাখলে হবে না। আইটি অ্যাডমিন কিন্তু আমার স্কুলের ওয়েবসাইটে কিন্তু সে সিকিউরিটি রাখতে পারবে না। তাহলে আমাকে আমার ওয়েবসাইটে তোমার স্কুলের সিকিউরিটি বা স্কুলের ওয়েবসাইটে তোমার সিকিউরিটিকে রাখার জন্য আমাকে কিন্তু একজন পার্টিকুলার একজন এথিক্যাল হ্যাকার রাখতে হবে। আর সে এটাও বুঝলো, বা অনন্যা তোমার এটাকেও বোঝালো মিস্টার প্রিন্সিপাল রয়কে, যে কেন পেনিট্রেশন টেস্টিংটা কেন ইম্পর্টেন্ট। তখন সঙ্গে সঙ্গে তোমার ধরে নাও এবার মিস্টার রয় এখন তার হেল্প নিয়ে, অনন্যার হেল্প নিয়ে, যে সিকিউরিটি ব্রিচেস গুলো ছিল বা যে সিকিউরিটি ফ্লস গুলো ছিল সেই ফ্লস গুলোকে ঠিক করলো। ঠিক করার পর তার স্কুলের ওয়েবসাইট কিন্তু এখন ভালোভাবে চলছে। এখন কোনো স্টুডেন্ট কিন্তু আর অনলাইন তার যে এক্সামিনেশন সিস্টেম কিন্তু কেউ আর হ্যাক করতে পারছে না, বা কেউ অ্যাডমিন প্যানেল বা কেউ হয়তো
আনঅথরাইজড কোনো অ্যাক্সেস হচ্ছে না বা কেউ ভুল করে হয়তো লগ ইন করতে পারছে না। তার মানে পেনিট্রেশন তোমার টেস্টিংটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমরা অথরাইজডলি আমরা হ্যাক করছি ফর প্রোটেকশন। আমার সিস্টেমকে আমি আমি কাউকে দিয়ে হ্যাক করাচ্ছি, কোনো একটা এথিক্যাল হ্যাকারকে দিয়ে আমি হ্যাক করাচ্ছি, দ্যাট ইজ আ অথরাইজড হ্যাকিং ফর প্রোটেকশন। আমি কিন্তু আমার প্রোটেকশনের জন্য কিন্তু আমরা অথরাইজড কিন্তু আমরা হ্যাক করছি। অতএব পেনিট্রেশন টেস্টিং ইকুয়ালস টু পেনিট্রেশন টেস্টিং ইকুয়ালস টু আমরা এক কথায় লিখতে পারি, আমি নেক্সট দিন আমি এর কনসেপ্টটা বলবো, দ্যাট ইজ আ অথরাইজড হ্যাকিং ফর প্রোটেকশন। আমরা কি কিছুটা হলেও বুঝতে পেরেছি যে হোয়াট ইজ পেনিট্রেশন টেস্টিং বা কেন দরকার এটা পেনিট্রেশন টেস্টিং এ, বা লাইক আ পেন টেস্টিং, যাকে পেনিট্রেশন টেস্টিং বলা হয় তাকে বলা হয় পেন টেস্টিং। বুঝতে পেরেছি সবাই? বা কে পারফর্ম করে এই ধরনের টেস্টিংটাকে, কার দ্বারা এটা পারফর্ম করা হয়, আর সেখানে পেনিট্রেশন টেস্টিং এর সময় কি ধরা হয় অ্যাকচুয়ালি আমার ওই সিকিউরিটি ফ্লস গুলোকেই আমরা বের করতে পারি পেনিট্রেশন টেস্টিং এর থ্রু দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা আহ, বুঝতে পারি তো, বলতে পারছি তো। তুমি তুমি ধরো না, তোমার বাড়িতে হয়তো একটা কোনো লক করে গেছে, তুমি লক করে কোথাও হয়তো ঘুরতে গেছো, তো তুমি সেই ঘুরতে যাওয়ার আগে তুমি হয়তো তোমার কোনো একটা ফ্রেন্ডলি একটা কোনো চোরকে ডাকলে। তোমার ধরো হয়তো কোনো একজন মানে হয়তো কোনো একটা বন্ধু আছে, সে হয়তো চোর, ফ্রেন্ডলি থিফ, তাকে তুমি ডেকে তুমি বলছো যে আমার এই লকটাকে একটু টেস্ট করে দাও তো। তাহলে সে কেমন করে টেস্ট করবে? যেমন করে চুরি করে, চুরি করার সময় সে যেমন করে খোলে কোনো লককে, সে তেমন ভাবেই তোমার দেখবে, ট্রাই করবে যে খুলছে কিনা। যদি খোলে তাহলে সে বলবে, তো ফ্রেন্ড তার, সে তো বলবে যে হ্যাঁ তুমি এটাকে ঠিক করো। তার মানে তুমি কিন্তু তোমার উইকনেসটাকে তুমি আগে থেকেই ফিক্স করে দিচ্ছ বিফোর আর রিয়েল থিপ কামস। তুমি ফ্রেন্ডলি থিপকে দেখে তুমি কিন্তু তুমি কিন্তু তোমার উইকনেসটাকে তুমি কিন্তু ফিক্স করে নিলে, যাতে করে যদি কোনো রিয়েল থিপ আসে সে যাতে করে কিছু না করতে পারে, সে যাতে তোমার বাড়িতে ঢুকতে না পারে। তো এটাই হচ্ছে পেনিট্রেশন টেস্টিং। এই জন্যই কিন্তু পেনিট্রেশন টেস্টিং করা হয়, যে আমার বাড়িতে অ্যাকচুয়াল চোর আসার আগে আমি কোনো একটা নকল চোরকে বা আমার কোনো একটা ফ্রেন্ডলি কোনো থিপকে ডেকে নিয়ে এসে আমি আমার লকটাকে টেস্ট করে নিলাম, যাতে করে আমার যদি অ্যাকচুয়াল যদি চোরও আসে আমার বাড়িতে, সে যাতে করে আমার লকটা যাতে ভাঙতে না পারে বা সে যাতে খুলতে না পারে। ঠিক আছে, বোঝা গেছে যে হোয়াট ইজ পেনিট্রেশন টেস্টিং। কি সবাই বুঝতে পেরেছি হোয়াট ইজ পেনিট্রেশন টেস্টিং? রিপ্লাই করো একটু, সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আজকে এই পর্যন্তই পড়বো, আজকে তিনটা কনসেপ্ট আমরা পড়লাম। আমি পরে নেক্সট দিন আমি পেনিট্রেশন টেস্টিং এর আমি ডেসক্রিপশনটা আমি বলবো। আশা করি আমার ডেসক্রিপশনটা বললে হয়তো পুরো জিনিসটা আমাদের বুঝতে কোনো সমস্যাই হবে না। জাস্ট আমি গল্পটা আমরা সবাই বুঝতে পেরেছি পেনিট্রেশন টেস্টিং এর। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কনসেপ্ট একটা পেনিট্রেশন টেস্টিং। সাইবার সিকিউরিটি মানেই হচ্ছে তোমার প্রথম কোশ্চেন তোমাকে বলবে হয়তো যে হোয়াট ইউ মিন বাই পেনিট্রেশন টেস্টিং, বা হোয়াট ইজ ভালনারেবিলিটি, ওকে, বা হোয়াট ইজ থ্রেট। কিন্তু একটা কমন কোশ্চেন যে হোয়াট ডু ইউ মিন বাই পেনিট্রেশন টেস্টিং বা পেন টেস্টিং। আমি এবার নেক্সট দিন আমি পেন টেস্টিং, এই পেনিট্রেশন টেস্টিং এ আমি কনসেপ্টগুলোকে আমি নেক্সট দিন এবার ডিসকাশন করব ইন ডিটেলসে। বলবো আমি পেনিট্রেশন টেস্টিং অনেক কিছু আছে, জাস্ট আমি গল্পটা বললাম। ঠিক আছে, তো আজকে আমরা তিনটে টপিক পড়লাম, একটা হচ্ছে থ্রেট মডেলিং, ওকে, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। সবকিছু কিন্তু আমি কিন্তু তোমার যতটা ডিপলি বলা যায় আমি কিন্তু বলেছি, প্রত্যেকটা কনসেপ্ট গুলোকে মানে জাস্ট মানে ওভারভিউ দিয়ে ছেড়ে দিচ্ছি সেরকম কিন্তু করিনি। আর এটা হচ্ছে পেনিট্রেশন টেস্টিং, এটা কিন্তু আমরা নেক্সট দিন আমি এলাবোরেট করবো, কারণ আজকে আমি এলাবোরেট করতে গেলে আমার এখনো 40 মিনিট লাগবে এটাকে বলতে গেলে, পুরোটা কভার করতে গেলে পেনিট্রেশন টেস্টিংটা। তার জন্য কিন্তু আমি নেক্সট দিন এটা বলবো। আর যেটা তোমাদের যেটা একটা রয়েছে, একটা আর্কিটেকচার রয়েছে, সেটাকে আমি নেক্সট দিনই বলবো, আমি আজকে আর সেটাকে দেখাচ্ছি না। তাও এটা এই স্যাম্পল একটা আর্কিটেকচারটাকে তোমরা ফলো করতে পারো, তোমরা ফলো করতে পারো। মানে একটা পিরামিডের যে আর্কিটেকচারটা রয়েছে আমাদের এখানে বলেছে যে কোনো এন্টারপ্রাইজের ইনফরমেশন সিকিউরিটি আর্কিটেকচার, ইনফরমেশনের সিকিউরিটি ইনফরমেশন সিকিউরিটি আর্কিটেকচার, এটাকে জাস্ট একটু ফলো করতে পারো। এটাকে তোমরা কিন্তু পরীক্ষায় এটাকে ড্র করলেও হবে। ঠিক আছে, এটাকে ড্র করলেও হবে।
মানে একটা ওভারঅল একটা ফ্রেমওয়ার্ক যেটা ডিফাইন করবে কিনা আমার এন্টারপ্রাইজের ইনফরমেশন বা আমার অর্গানাইজেশনের যে ইনফরমেশন সিকিউরিটি বা আমার যে টেকনোলজি বা আমার যে সিকিউরিটি কন্ট্রোলস তাকে পুরোপুরি তোমার আহ, মানে যে ফ্রেমওয়ার্কটা ডিফাইন করবে তাকে আমরা বলছি এন্টারপ্রাইজ ইনফরমেশন সিকিউরিটি আর্কিটেকচার বা ইআইএসএ। ইআইএসএ আর ডিফারেন্ট তোমার এখানে লেয়ার আছে, ঠিক আছে, ডিফারেন্ট লেয়ার আছে। তো যে লেয়ারগুলো থ্রু দিয়ে আমি এটা কিন্তু নেক্সট আমি বলবো একটা গল্পের থ্রু দিয়ে আমি বলবো, ঠিক আছে, গল্পের থ্রু দিয়ে আমি কিন্তু এই প্রতিটা লেয়ারকে আমি ডিসকাশন করব। ডিফারেন্ট লেয়ারের থ্রু দিয়ে কিন্তু কাজটা হয়। একবারে তোমার নিচে তোমার আছে ফিজিক্যাল সিকিউরিটি বা এনভায়রনমেন্ট লেয়ার, তার উপরে আছে এন্ড পয়েন্ট বা ইউজার লেয়ার, তার উপরে আছে অ্যাপ্লিকেশন বা ডেটা প্রোটেকশন লেয়ার, তার উপরে তোমার আছে নেটওয়ার্ক বা ইনফ্রাস্ট্রাকচার লেয়ার, কিন্তু অন্য তোমাকে ডায়াগ্রাম বলছে একটা। তার উপরে তোমার আছে সিকিউরিটি ম্যানেজমেন্ট এন্ড মনিটরিং, আর সবার তোমার উপরে আছে এন্টারপ্রাইজ ইনফরমেশন সিকিউরিটি, ওকে, বা গভর্নেন্স লেয়ার। তো এই লেয়ারগুলো দিয়ে আমি কিন্তু নেক্সট দিনে তোমাকে আমি এটা বলবো, এটা আমি এক্সপ্লেন করবো, তার গল্পটাও বলবো। ডিফারেন্ট লেয়ারে কিন্তু এটাকে ডিভাইড করা আছে। আর আমার এই ডায়াগ্রামে তোমার দেখো কয়েকটা মাত্র লেয়ার দেওয়া আছে, কয়েকটা মাত্র লেয়ার দেওয়া আছে, দেখো সলিউশন লেয়ার, ইমপ্লিমেন্টেশন লেয়ার, লজিক্যাল লেয়ার, কনসেপচুয়াল লেয়ার, আর দেওয়া আছে বিজনেস কনটেক্সট। ঠিক আছে, বিভিন্ন ডায়াগ্রামে কিন্তু বিভিন্নভাবে এটাকে ডিফাইন করা আছে বা এটা ইয়ে করে দেখানো আছে। তো আমরা এটাকে আমি ফলো করতে পারি, বা আমি যে তোমাকে এতগুলো লেয়ারের কথা বললাম, আমি কিন্তু এইভাবে লেয়ারের থ্রু দিয়েও কিন্তু আমি ওটাকে আমি জাস্ট বলবো। ঠিক আছে, আমি তোমাকে এখানে মোট বলেছি তোমার 6টা লেয়ারের কথা, সেই 6টা লেয়ারে কিন্তু জাস্ট মাথায় রাখবে, ওকে। আর এই প্রতিটা লেয়ারে তোমার কি কাজ হয় না হয় সেটা আমি কিন্তু অবশ্যই এক্সপ্লেন করবো এই সিকিউরিটি আর্কিটেকচারের মধ্যে, ঠিক আছে। এন্টারপ্রাইজ ইনফরমেশন সিকিউরিটি আর্কিটেকচার। আমি যে লেয়ারগুলো বললাম এই লেয়ারগুলোকে জাস্ট আমি নামটা একটু লিখে রাখি। আমি নেক্সট দিন আমি এই বোর্ড এই মানে পিডিএফটাই ওপেন করে আমি তারপর থেকে কন্টিনিউ করব। ফিজিক্যাল সিকিউরিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল লেয়ার, এনভায়রনমেন্টাল লেয়ার, তার উপরে আছে এন্ড পয়েন্ট বা ইউজার লেয়ার, এন্ড পয়েন্ট অ্যান্ড ইউজার লেয়ার, তার উপরে আছে অ্যাপ্লিকেশন অ্যান্ড ডেটা প্রোটেকশন লেয়ার। আমি জাস্ট রাফলি একটু লিখে রাখছি, হ্যাঁ, যাতে করে নেক্সট আমি এখান থেকে এক্সপ্লেন করতে পারি। অ্যাপ্লিকেশন অ্যান্ড ডেটা প্রোটেকশন লেয়ার। এই প্রতিটা লেয়ারে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট টুলস কাজ করে, সেই কি কি টুলস বা কি কি টেকনোলজি কাজ করে সেটা আমি নেক্সট দিন বলবো। নেক্সট ওয়ান হচ্ছে নেটওয়ার্ক বা ইনফ্রাস্ট্রাকচার লেয়ার, নেটওয়ার্ক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লেয়ার। দেন তার উপরে আপার লেয়ারটা হচ্ছে সিকিউরিটি ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং, সিকিউরিটি ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং। আর সবার উপরে তোমার হচ্ছে এন্টারপ্রাইজ ইনফরমেশন সিকিউরিটি গভর্নেন্স লেয়ার, গভর্নেন্স লেয়ার। এটা আমি নেক্সট দিন আমি ইলাবোরেট করবো, ঠিক আছে। এটা গল্প বলে আমি সুন্দর করে এই জিনিসটাকে বলার চেষ্টা করবো। খুব খুব ইন্টারেস্টিং, ভেরি 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 মাচ ইন্টারেস্টিং কনসেপ্টটা। একটু বুঝতে হবে অবশ্যই। এটা ওই অ্যাজ সাচ ওই ভালনারেবিলিটি বা আমি যে তোমাকে আজকে পেনিট্রেশন টেস্টিং এ কিছুটা বললাম সেগুলোর মতন নয়, একটু আলাদা মতন কনসেপ্ট। একটা পুরো এন্টারপ্রাইজকে আমি তার ইনফরমেশন সিকিউরিটির আর্কিটেকচার বা ফ্রেমওয়ার্ক তোমাকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। মানে এগুলো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফলো করে যে কোনো এন্টারপ্রাইজ বা যে কোনো অর্গানাইজেশন কিন্তু এই ফ্রেমওয়ার্কটা কিন্তু তারা ফলো করে বা এই লেয়ারগুলোকে তারা কিন্তু ফলো করে। যদি তারা ভাবে যে হ্যাঁ আমাদের সিস্টেমকে সিকিউর রাখতে হবে, তবেই কিন্তু তারা এটা ফলো করে, ঠিক আছে। যাই হোক, তো আমরা এটা নেক্সট দিন আমি বলবো পেনিট্রেশন টেস্টিং এর সাথে আমি এটাকে বলবো। তো এটাকে আমাদের হয়তো নেক্সট দিনটাও হয়তো
এটা নিয়েই চলে যাবে। তারপরে আমি হয়তো তোমার স্টার্ট করতে পারবো, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা স্টার্ট করতে পারবো। এটা অল্প একটু আছে, বেশি সময় লাগবে না। এটা একটা একটা ক্লাসে তোমার এটা পুরোটা কভার করা যাবে। ঠিক আছে, যাই হোক, তো আমরা নেক্সট হয়তো এটা এটা পড়ে নিয়ে হয়তো আমরা এটাকে স্টার্ট করে দিতে পারবো। তো এটা হলে ইউনিট 3টা হয়ে যাচ্ছে আমাদের আরো একটা ক্লাসে। না, পরের দিন ক্লাস নেব, পরের দিন ক্লাস নেব। পরের দিন ক্লাস নেবো। আমি তোমার রোববারে ক্লাসটা না নিলে আমি তোমার শনিবারে নেব। ঠিক আছে, যদি না নিই, যদি তোমার রোববারে যদি না নিতে পারি, আমি শনিবারে ক্লাস নেব। আর এই বুধবার তোমাদের তো ছুটি আছে, এই বুধবার আমি আমি চেষ্টা করবো এই বুধবারে ওই ক্লাসটা নিয়ে নেওয়ার। ঠিক আছে, যে ক্লাসটা আমার মিস গেছে একটা বা দুটো, ওই ক্লাসটা আমি এই বুধবারে আমি নিয়ে নেবো। হ্যাঁ, আমাকে তুমি একটু রিমাইন্ড করাবে অঙ্কন, আমি বুধবারে সকালের দিকে 10টা 11টার দিকে আমি ক্লাসটা নিয়ে নেবো। হ্যাঁ, আমি চেষ্টা করবো এই পোর্শনটা, এই ইউনিট 3টা কভার করে দেওয়া। বুধবারে এটাকে কভার করে দেওয়া, যতটা কভার করা যায় আমি কভার করে দেবো। ঠিক আছে, এটা আমাদের এখনো 2টো ইউনিট বাকি আছে, ওটাকে একটু টানতে হবে। আমরা এত ডিটেলসে ঢুকলে হবে না কোনো প্রতিটা কনসেপ্টের রেসপেক্টে। সবইতেই আমরা বেশি ডিটেলসে ঢুকে পড়ছি, তার জন্য কিন্তু বেশি সময় লেগে যাচ্ছে। তাহলে এটা তোমার সিলেবাস যদি তুমি ব্রিফলি বলতাম, মানে কবে কমপ্লিট হয়ে যেত এই সিলেবাসটা। ঠিক আছে, যাই হোক, আমাদের এখন দুটো বড় 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 মডেল বাকি আছে। লাস্ট মডেলটা হয়তো ছোট, আর লাস্ট মডেলে তোমার কিন্তু কিছুই, মানে এটা কিন্তু কিছু বোঝার নেই, জাস্ট তোমাকে পড়তে হবে আর কিচ্ছু না। জাস্ট থিওরি, মানে অ্যাক্টগুলো তো আর বোঝার কিছু নেই, তাই না? অ্যাক্টগুলো তোমাকে পড়তে হবে, মনে রাখতে হবে। ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্ট আছে, সেই অ্যাক্টগুলো তোমাকে পড়তে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, আমি কিছু কিছু বলবো, মানে কিছু বোঝার নেই, পুরোপুরি বোঝার নেই বললে হবে না। একটু একটু মানে জাস্ট বুঝে তোমাকে পড়তে হবে, মুখস্থ করতে হবে অ্যাক্টগুলো। তো আর বোঝার কিছু থাকে না। হুম, ঠিক আছে। আর এই নাম্বার 4টা, এটা এটা খুব ইন্টারেস্টিং, মানে সাইবার ফরেন্সিকের পার্টটা, আমরা কি করে ইনভেস্টিগেশন কি। হ্যাঁ, আমি একটা দিয়ে দেবো, আমার কাছে রেডি হয়ে আছে নোটসটা, রেডি হয়ে আছে, আমি ইউনিট 5টা দিয়ে দেবো, তোমাদের তো পড়ানো। হ্যাঁ, 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 সব ইউনিট থেকে কোশ্চেন থাকে, মিলিয়ে মিশিয়ে সব ইউনিট থেকে কোশ্চেন থাকে। ক্রিপ্টোগ্রাফি এখানে তোমার তো নেই, তো ক্রিপ্টোগ্রাফি তোমাদের দিয়েছে, দিয়েছে না? যদি দেয় তাহলে আমি পড়িয়ে দেবো ক্রিপ্টোগ্রাফি পার্টটা, বা যে টাইপের কোশ্চেনগুলো দেয় সেই কোশ্চেনগুলোকে একটু মানে বলে দেবো, কোশ্চেন দেখে সেই টাইপের কোশ্চেনগুলোকে বলে দেবো। ক্রিপ্টোগ্রাফি অ্যাকচুয়ালি তোমার এর মধ্যে থাকার কথা নয়, অবশ্যই সাইবার সিকিউরিটি একটা পার্ট, অবশ্যই ক্রিপ্টোগ্রাফি, সেটা বলছি না, কিন্তু ক্রিপ্টোগ্রাফি কিন্তু অন্য একটা সাবজেক্ট, আলাদা সাবজেক্ট একটা ক্রিপ্টোগ্রাফি। হ্যাঁ, হুম, এটা সাবজেক্ট অ্যাকচুয়ালি ক্রিপ্টোগ্রাফি। তো এটা বিভিন্ন রকম তো চয়েস থাকবে তোমাদের, আবার বিভিন্ন কলেজে বিভিন্ন রকম চয়েস, বলেই তো সমস্যা হয়ে গেল আমাদের এই 7 সেম থেকে। সেটাই তো বলছি। ই কমার্স নিয়ে চিন্তা নাই, ই কমার্স থাকলে তোমার বিকে স্যার পড়াবে ই কমার্সে। হ্যাঁ, তাহলে সাইবার ল আর ক্রিপ্টোগ্রাফি, ক্রিপ্টোগ্রাফি আমি আমি পড়াই, সেটা কথা নয়, ক্রিপ্টোগ্রাফি পরে আমি ইয়ে করবো সেটা কথা নয়, কিন্তু ওই সাইবার লটাকে নিয়ে সমস্যা। সাইবার ল তো তোমার, আমি তোমাকে এখানে ব্রিফলি বেসিকটা আমি তোমাকে বলে দিতে পারছি এখান থেকে, কিন্তু ওই সাইবার ল মানে সাইবার ল একটা সাবজেক্ট, বুঝতে পারছো? সাইবার ল একটা সাবজেক্ট অ্যাকচুয়ালি। তো এই সাইবার এথিক্স বা ল, আমি তো এখানে এখানে তোমাকে কয়েকটা লস বলবো, সেটা খুবই সহজ। কিন্তু সাইবার ল এথিক্স আর সাবজেক্ট, মানে ওটা অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটি এক্সপার্টের দরকার পড়বে। ঠিক আছে, যদি দেখা যাক, যদি কোনো সাইবার সিকিউরিটি এক্সপার্ট পাই, বা এথিক্যাল যদি কোনো হ্যাকারকে পাই, তাকে যদি ওই সাবজেক্টে যদি নামাতে পারি, তাহলে খুব ভালো হয় তোমাদের। মানে আমি যেরকম ভাবে পড়াবো তার থেকে সে হয়তো আরো ভালো পড়াবে, কারণ সে তো তোমার ওটার উপর স্পেশালাইজ না, সে তো ওর ওর উপরে স্পেশালাইজ না, সে তো ওটা নিয়েই পড়েছে 4 বছর, তার মানে ব্যাচেলার্স ডিগ্রিতে বা মাস্টার ডিগ্রিতে 2 বছর, সবটাই সে ওটার উপরেই পড়েছে। যাই হোক, দেখা যাক, এখন এখন এই সেমটা হোক তো। না, সে ঠিক আছে, কিন্তু আমি মানে অ্যাকচুয়ালি এগুলো আমি মানে ইয়ে করি না অ্যাকচুয়ালি, মানে স্পেশালাইজেশনের সাবজেক্টগুলো কিন্তু আমার পড়ানো উচিত নয়। তা আমি এটা 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 আমার খুব মানে মানে ভালো লাগার একটা সাবজেক্টের মধ্যে পড়ে, কারণ আমার নেটওয়ার্ক সিকিউরিটি আমার একটা ডোমেন অ্যাকচুয়ালি, আমার প্রজেক্টের মেন ডোমেন হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি। হ্যাঁ, তার জন্য আমি এগুলোকে পড়াই অ্যাকচুয়ালি, এটা আমার সিএস এর ডোমেনের মধ্যে নয় অ্যাকচুয়ালি। যাই হোক, তো ভালো।
না না, পড়িয়ে দিতে পারবো না সেটা বলছি না আমি, মানে আমি ধরে নাও পড়ালে তোমাকে আমি যেরকম রিয়েল লাইফ এক্সাম্পল দিতে পারবো, হয়তো যে ওই ফিল্ডে পড়াশোনা করেছে সে হয়তো তোমাকে আরো বেশি হয়তো তোমাকে এক্সাম্পল দিতে পারবে, বা আরো বেশি তোমাকে ইয়ে করতে পারবে, তাই না? হুম, দেখি একবার, পাঠিয়েছো? স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, দেখে দাও। এ না, হয়ে যাবে হয়ে যাবে। কিছুই নেই, কিছুই নেই, কিছুই নেই। হ্যাঁ, আমি তো ভাবলাম তোমার সাইবার ল মানে তোমার পুরো ল এর পার্টটা বেশি ওখানে এমফ্যাসিস করবে। ও বাবা, না কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে না। অনেকটা বড়। নামা একটু দেখি, নিচে নামাও দেখি একটু। লাস্ট ইউনিটটা তোমার সহজ, তার আগের ইউনিটে মেল সিকিউরিটি আছে। অনেকগুলো কনসেপ্ট এখানে রয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট আছে, যাই হোক। আর ক্রিপ্টোগ্রাফি ডিফারেন্ট অ্যালগোরিদম রয়েছে, সিমেট্রিক কি অ্যাসিমেট্রিক কি অ্যালগোরিদমগুলোকে ডিটেলসে এখানে পড়াতে হবে, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, তোমাদের তোমাদের ক্রিপ্টোগ্রাফি পার্টটা একটু ছিল, নেটওয়ার্ক একটু ছিল। আর এস এ ডিফি হেলম্যান, হ্যাঁ, এগুলো তোমাদের ছিল অ্যাকচুয়ালি, ডিএস। হ্যাঁ, ডিএস আইডিয়া, এগুলো সব, এগুলো কিন্তু ছিল অ্যাকচুয়ালি এখানে। হ্যাঁ, ডিটেলসে আছে এখানে। হ্যাঁ, ডিটেলসে আছে। ঠিক আছে, দেখা যাক, না হয়ে যাবে, না চাপ নেই। হুম। সাইবার তো খুবই সহজ, আমি তো দেখলাম সিলেবাসটা খুবই সহজ, ওটা নিয়ে কোনো চাপই নেই। কিন্তু এই তোমার ক্রিপ্টোগ্রাফিটা তোমার মানে খুবই লেন্দি। আকাশে আছে নাকি এই যেগুলো কম্বিনেশন গুলো? কোনো কিছু বলেনি এখনো। সেটাই, কোনো কিছু বলেনি। দেখা দেখা যাক না, আগে তোমার এই সেমটা কমপ্লিট হোক, দেখা যাক কি হয়। তারপরে, হ্যাঁ, আগেটা কমপ্লিট হোক, তারপরে দেখা যাক কি হবে। হুম 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 হুম। জানুয়ারিতে এক্সাম হওয়ার চান্সেস সব থেকে বেশি।